দেখা যাচ্ছে তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সেখানে হচ্ছে যে আমরা তো প্রথম পার্টে দেখলাম যে কিভাবে পেপার লিখতে হয়, একটা পেপারে কি কি থাকে। তো পার্ট টু তে আমরা দেখাবো যে আসলে আমি লেখাটা কিভাবে শুরু করবো। আমরা তো দেখলাম টাইটেল থেকে মানে সামারি কনক্লুশন পর্যন্ত দেখলাম, বাট আমরা আসলে লেখাটা কিভাবে শুরু করবো, রাইটিং অর্ডারটা কিভাবে হবে, বা আমি যখন সাবমিশন করব, সাবমিশন কিভাবে করব, কিভাবে হচ্ছে যে জার্নাল সিলেকশন করব, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা প্রথমে যে আমি ফোকাস করব সেটা হচ্ছে যে আসলে কি করা যাবে আর কি করা যাবে না। ঠিক আছে, চাইলে কি সবকিছু করা যাবে? আচ্ছা, তারপরে আচ্ছা আমাদের মানে কিছু মানে কমন কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা মানে এজ এ বিজ্ঞানার আমরা করে থাকি, বা বিজ্ঞানের ছাড়াও অনেক হচ্ছে যারা রিসার্চার তারাও করে, এই জিনিসগুলো করা যাবে না। তারপর হচ্ছে রাইটিং অর্ডার, কিভাবে আমরা লেখা শুরু করবো, তারপর একটা ডেডলাইন কিভাবে তৈরি করব, পাবলিকেশন এথিক্স কি, তারপরে সাবমিশন কিভাবে করব, তারপরে সাবমিশন যে হয়ে গেলে তারপর পোস্ট সাবমিশন স্ট্র্যাটেজিস, তার মানে আবার হচ্ছে আমার জার্নাল এডিটরের কাছে যাবে, এডিটরের কাছ থেকে রিভিউয়ারের কাছে যাবে, আবার আমার কাছে আসবে, অনেক অনেক এখানে ধাপ আছে, সেগুলো কিভাবে করব। তারপর আমি পেপার যখন পাবলিশ হয়ে যাবে তখন আমি কি কি করব। তারপরে আমি কিছু ভুয়া জার্নাল আছে, ঠিক আছে, অনেকেই আছে যে ব্যাচেলর, আমি আমার নিজের লাইফে আমি কষ্ট পাইছি, ব্যাচেলর লাইফে একটা পেপার আমার সুপারভাইজার পাবলিশ করছিল বাংলাদেশ থাকতে। তখন হচ্ছে যে ভুয়া জার্নাল হওয়ার কারণে আমার কিন্তু আইএলস ছিল, যার কারণে যে ইউরোপ অস্ট্রেলিয়াতে এগুলা ফুল স্কলারশিপ পাইনি, যারা হচ্ছে যে আমার একাডেমিটা 4 দেখছেন সেখানে আমি দেখাইছি। তো হচ্ছে যে এই ফেক জার্নাল গুলা কিন্তু আপনাকে অনেক কষ্ট দিবে, আমি খুব কষ্ট পাইছি, পেপারটা কাজ করছি, একটু চাইলে ভালো জার্নালে যদি পাবলিশ করতে পারতাম তাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হতো না, কোথাও আমি দেখাইতে পারিনি। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে যে আমি জার্নাল আর্টিকেল, আমরা যদি বাংলাদেশে থাকি আমাদের ইউনিভার্সিটি গুলো আমাকে পে করা থাকে না, যার কারণে আমরা চাইলে ফ্রি ডাউনলোড করতে পারি না, অনেক সময় টাকা লাগে, ডলার বা ইউরো। তো সেক্ষেত্রে কিভাবে ফ্রি জার্নাল গুলা মানে পেপার গুলো ডাউনলোড করবেন সেটা দেখাবো। এখন আমি জানতে চাচ্ছি যে যখন আমি একটা একাডেমিক রাইটিং মানে পেপার লিখবো, সেক্ষেত্রে আসলে লজিক্যাল ফলো বলতে আসলে কি বোঝায়, বা একটা এক হচ্ছে লজিক্যাল ফলোটা কি, আর হচ্ছে যে লজিক্যাল ফ্লো, আর হচ্ছে যে একাডেমিক রাইটিং এর স্ট্রাকচারটা কিরকম হবে, কেউ আইডিয়া শেয়ার করতে পারেন? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আনমিউট করে আপনার কোশ্চেনটি করবেন। কোশ্চেন না, আইডিয়া শেয়ার করবে যে সরি, লজিক্যাল আইডিয়া ফলো। আইডিয়া হ্যাঁ শেয়ার হ্যাঁ হ্যাঁ। করবেন। জি, ইমদাদুল হক, আপনি বলুন। আমি ইমদাদুল হক বলছি, বরিশাল ইউনিভার্সিটির জিওলজি এন্ড মাইনিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। লজিক্যাল ফলো এন্ড স্ট্রাকচার ফর একাডেমিক রাইটিং এটা হতে পারে এমন যে কোন একটা আমি যখন লেখা শুরু করব তখন লেখাটা মানে একই লেখার জন্য বারবার রিপিট নয়, সেজন্য ধরেন আমি একটা লং, যেমন আপনি দেখিয়েছিলেন যে বে অফ বেঙ্গল, সাথে লিখছিলেন যে হচ্ছে বিওবি, তো এই জিনিসটা যেন বারবার আপনি রিপিট করেন যখন হচ্ছে বিওবি, তখন এই বে অফ বেঙ্গল যেন পুরোটা না রিপিট করা লাগে, এবং এই জিনিসটা যখন বোঝা যায় যে এই লেখাটা, এই কিওয়ার্ডটা হচ্ছে ওই লেখা থেকে এসেছে। আর একাডেমিক রাইটিং বলতে হচ্ছে ধাপে ধাপে মানে মানে এগাতে হবে এমনটা। ধন্যবাদ। আর কেউ আইডিয়া শেয়ার করতে পারেন? জি, রাকিবুল হাসান, আপনার আইডিয়া শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান, ঢাকা ইউনিভার্সিটি। রাকিব। আসলে একাডেমিক রাইটিং এর জি ভাইয়া, একাডেমিক রাইটিং এর স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে অ্যাবস্ট্রাক্ট থাকবে, কিওয়ার্ডস থাকবে, ইন্ট্রোডাকশনের ভিতরে আমার লেখার অবজেক্টিভস থাকবে, তারপরে জাস্টিফিকেশন থাকবে, মেথোডোলজি থাকবে, রেজাল্ট ডিসকাশন থাকবে, এবং সবশেষে কনক্লুশন এবং রেফারেন্স থাকবে। আর কেউ? জি, আমি বলতে চাচ্ছিলাম এখানে লজিক্যাল ফ্লো এন্ড স্ট্রাকচার বলতে যেটা বলা হচ্ছে, মানে আপনি যে বললেন কিছুক্ষণ আগে যে আমি আমার ব্যাপারটাকে একটা গল্পের স্টোরির মতো সাজাইতে চাচ্ছি, তো লেখাটা যাতে মানে ধারাবাহিক হয়, লেখাটা যাতে ধারাবাহিক হয়
এবং আমি আমার যে রেজাল্টটা প্রদর্শন করতেছি এটা যাতে একটা সিকোয়েন্স থাকে এবং একই জিনিস বারবার চলে না আসে, এবং তাদের যে প্যাটার্ন আছে বিভিন্ন জার্নালের বিভিন্ন ফরম্যাট অনুসারে সাজানো। যে আমি এর বেশি জানি না। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে লজিক্যাল ফলো যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে লজিক্যালি হবে, যেমন বললাম স্ট্রাকচারের কথা তো বললাম, সেটা তো জানলাম, টাইটেলের পর নাম আসবে, অ্যাপ্লিকেশন, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, এটা তো একটা স্ট্রাকচার আছেই। লজিক্যাল ফলো বলতে যেটা বুঝাচ্ছি, ধরেন উদাহরণ একটা দেই, ইন্ট্রোডাকশনের কথা বলি বা অ্যাবস্ট্রাক্টের কথা বলি। ইন্ট্রোডাকশনে আমি প্রথম যেটা লিখবো, আমি বলেই দিলাম যে আমার হচ্ছে যে ওভারভিউ কি থাকবে কি, অর্থাৎ হচ্ছে যে সমস্যাটা কি, আর হচ্ছে যে কেন আমি যে টপিকটা রিসার্চ করতেছি সেটা গুরুত্বপূর্ণ কি। এরপরে আমার কিন্তু আমি লিটারেচার রিভিউ বা যেটাই বলতেছি আমি কি করা হয়েছে কি করা হয় নাই, তারপরে আমি হাইপোথিসিস দিতে পারি, অবজেক্টিভ দিতে পারি, একটা আউটলাইন দিতে পারি। এই যে একটা স্ট্রাকচার লজিক্যালি ফলো করতেছে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা কথা, আমি একটা উদাহরণ দেই, আমি গান শুরু করলাম, প্রথম আমি শুরু করলাম কি ভাওয়াইয়া গান শুরু করলাম, ভাওয়াইয়া গান করতে করতে শেষ না করতে মাঝখানে আমি মনে করেন আইয়ুব বাচ্চুর ব্যান্ডের সঙ্গে শুরু করলাম, ব্যান্ড চললো কিছুক্ষণ করতে শেষ না হইতে আমি আবার এদিকে ধরেন যে পল্লী গীতি শুরু করলাম, তাহলে কিন্তু লজিক্যালি হইলো না। আমি ভাওয়াইয়া দিয়ে শুরু করলাম, ভাওয়াইয়া দিয়ে শেষ করতে হবে। তার মানে কথা হচ্ছে যে আমি যখন একটা লেখা লিখবো সেখানে কিন্তু আমার একটার সাথে একটা মানে সাইন পোস্টিং যেটা বলে লজিক্যালি ফলো হইতে হবে। আমি ওভারভিউ পরে আমি লিটারেচার রিভিউ করবো, লিটারেচার রিভিউ পরে অবজেক্টিভ থাকবে, তারপর হচ্ছে আমার আউটলাইন থাকতে পারে, হাইপোথিসিস থাকতে পারে। আরেকটা জিনিস যারা আমরা আইএলটিএস পরীক্ষা দিচ্ছি তারা জানি, যখন একটা প্যারাগ্রাফ লিখি প্রথম সেন্টেন্সটাকে বলে টপিক সেন্টেন্স বলে, ঠিক আছে। টপিক সেন্টেন্স বলতে বোঝাচ্ছে যে ওই সেন্টেন্সটাই বুঝাবে যে বাকি প্যারাগ্রাফটা কি হবে। কিন্তু মানে একটা বিষয়, একটা যে বিষয়টা সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ থাকবে, একটা প্যারাগ্রাফের মধ্যে অনেক আইডিয়া একসাথে ঢুকানো যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো করা যাবে না, সত্যি একটার সাথে লজিক্যালি ফলো হইতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, তারপরে কি করা যাবে আর কি করা যাবে না, কি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি আপনার যে ফিল্ড আছে সেই ফিল্ডে আপনার রিডারদের বুঝতে হবে যে আপনি কার জন্য লিখতেছেন, ঠিক আছে। আপনার পেপারটা কার জন্য, রিসার্চটা কার জন্য, আপনার রিডাররা কি চায়, ঠিক আছে, সেটা। আর লজিক্যাল প্রেজেন্টেশনে যে কিছুক্ষণ আগে বললাম যে একটা ইনফরমেশন একসাথে সাথে সাইন পোস্টিং দিয়ে দিতে হবে। আমি যদি কোনো হাউ এভার ইউজ করি তার মানে বোঝা যাবে যে আগে যে বললাম সেটা আমি বিপরীত কথা বলতেছি, ঠিক আছে। একাডেমিক রাইটিং এ আমরা বাট ইউজ করি না, স্পিকিং এ প্রচুর বাট ইউজ করি, বাট আমরা একাডেমিক রাইটিং হাউ এভার ইউজ করি, ঠিক আছে। এটা একটা ফ্যাক্ট গেল। তারপর আপনি দেয়ার ফর ইউজ করতে পারেন, এজ এ রেজাল্ট, এই যে কিছু সাইন পোস্টিং ইউজ করবেন এটাতে কিন্তু একটার সাথে একটা মিল থাকতে হবে। তার মানে আমি বুঝবো যে এটার সাথে এটা কানেক্টেড হয়ে আসতেছে। তারপর আমরা অনেক সময় প্রোনাউন ইউজ করি, ধরেন যে এটা কিছু বললাম প্লুরাল হলে আমরা দে ইউজ করি বা দিস ইউজ করি, এই যে বিষয়গুলো অনেক সময় ইট ইউজ করি। তার মানে বোঝা গেল যে আমি আগের অংশটাই বলতেছি, একটার সাথে একটা মিল থাকতে হবে, ঠিক আছে। এটা লজিক্যাল প্রেজেন্টেশন থাকতে হবে। তারপর হচ্ছে যে মানে শর্ট সেন্টেন্স ইউজ করতে হবে, একটা সেন্টেন্সে একটা আইডিয়া দিবেন। এমন না যে একটা সেন্টেন্স অনেক বড় করে লেখা আপনি হচ্ছে যে 2-3টা আইডিয়া একসাথে দিলে রিডার মানে সহজ কথা, আপনি আপনার লেখাটাকে খুব কঠিন করলে যে আপনি বিশাল পণ্ডিত হয়ে যাবেন, কঠিন করলে আপনার ব্যাপারটা খুব ভালো জানালে পাবলিশে মানুষ সাইটেশন করবে, এরকম না। বিষয়টা হচ্ছে যে এই জন্য আইনস্টাইন বলছে যে কমপ্লেক্স মানে কি, একটা কমপ্লেক্স জিনিসটাকে কত সহজে যে উপস্থাপন করতে পারে সেটার মধ্যে হচ্ছে জেনিয়াস, ঠিক আছে। মানে সহজ কথা, আপনি যত সহজে আপনার রিডারের কাছে উপস্থাপন করতে পারেন, একটা সেন্টেন্সে একটা আইডিয়া ইউজ করবেন, বেশি আইডিয়া ইউজ করলে তখন সেটা গোলযোগ হতে যাবে, রিডারদের কষ্ট হবে, রিডারদের কোনো চাপ প্রয়োগ করা যাবে না। তারপরে তো গ্রামারের ব্যাপার আছে, যে বললাম আমি আইএলটিএস পরীক্ষা না দিলে সবার তো আসলে ইংলিশে ভালো না গ্রামার শুরু থেকে, তারপরে দেখা যাবে যে গ্রামার টেন্স মিস্টেক করতেছে, তাহলে কিন্তু সমস্যা। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপরে যেটা করা যাবে না, মানে একই সময়ে অনেকগুলা ইনফরমেশন দিয়ে দিলেন, একটা প্যারাগ্রাফে অনেকগুলা ইনফরমেশন দিয়ে দিলেন, এরকম না, ঠিক আছে, এরকম করা যাবে না। তারপরে আপনি ধরে নিছেন যে ওই যে যে আমি যা করতেছি আমার মনে হয় রিডাররা জানে, এরকম অ্যাজুম করা যাবে না, কোনো চিন্তা করা যাবে না। মনে করবেন যে আপনার রিডাররা কিছু জানে, তার কোনো নতুন বিষয় থাকলো, তার কোনো অ্যাব্রিভিয়েশন থাকলে সেটা অবশ্যই আগে আপনাকে ক্লিয়ার করে দিয়ে আসতে হবে, যেটা এই পরবর্তী আপনি ইউজ করবেন। কোনো চিন্তা করবেন না এটা তো রিডাররা জানে, এরকম ধারণা করা যাবে না। চিন্তা করবেন যে রিডাররা জানে না, এটা কোনো সুন্দর ব্যাখ্যা করে দিতে হবে, ঠিক আছে। আননেসেসারি কোনো ওয়ার্ড লেখা যাবে না, ঠিক আছে। তারপর ইনফর্মাল, বিশেষ করে এই ইনফর্মাল আমরা কিন্তু অনেক বেশি স্পিকিং ইউজ করি। আইএলটিএস যারা আছেন তারা স্পিকিং এ যত বেশি কন্ট্রাকশন ইউজ করা যায়, মানে যত ইনফর্মাল ইউজ করা যায় ইজ ফাইন ইয়ার নীতির মতো। কিন্তু আমরা যদি পেপার লিখবো তখন টোটাল হচ্ছে একাডেমিক স্টাইলে, যেমন রাইটিং এ কিন্তু আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি না, ইভেন আইএলটিএসও, ঠিক আছে। সো এই জিনিসগুলো বিষয় রাখতে হবে। তারপরে কমপ্লেক্স ওয়ার্ড কম ইউজ করতে হবে, মানে এমন না যে আমি অনেক বেশি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করলেই হচ্ছে আমার পেপারটা, সেরকম না। ওই যে একটা কথাই বললাম, আইনস্টাইন বলছে যে
কঠিন জিনিসটাকে কে সহজভাবে উপস্থাপন করতে পারে, এটা হচ্ছে পণ্ডিতি। আপনি আপনার পেপারটাকে যত সহজভাবে সহজবোধ্য করতে পারবেন রিডারদের জন্য, তত আপনার হচ্ছে পেপারটা পড়ে মজা পাবে, আপনার এখান থেকে মানুষ শিখবে, তারপরে আপনারা এই পেপারটা কি করবে, সাইড করবে। যে সমস্যাগুলো আমরা সবসময় করে থাকি, অ্যাবস্ট্রাক্টে দেখা গেল অনেক বেশি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেক কনসাইজ হবে, একদম লাস্টে লিখবেন, কারণ প্রথমে কিন্তু এডিটর কিন্তু আপনার হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টটা চোখে যাবে, ঠিক আছে, ইভেন হচ্ছে যারা রিভিউয়ার তারা দেখবে, তো সুন্দর করে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, সবার পরে লিখতে হবে সুন্দর করে গুছায়, অনেক বেশি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এখানে মানে আজাইরা সোজা সহজ বাংলায় যদি বল আজাইরা কোনো কিছু লেখা যাবে না এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে আনএক্সপ্লেইন, ওই যে বললাম যে কোনো এব্রিভিয়েশন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সপ্লেইন করে দিতে হবে যে হ্যাঁ বে অফ বেঙ্গল মানে বিওবি, ঠিক আছে। আর স্পেসিফিক ইনফরমেশন রেজাল্ট, এখানে কিন্তু এই ভুলটা আমরা করি, স্পেসিফিক রেজাল্ট কি কি ফাইন্ডিংস গুলো কি কি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে যে আমার কি ফাইন্ডিংস এই। আর ইন্ট্রোডাকশন আমরা করি ওই যে বললাম না যে মানে পেপার রাইটিং মনে করেন একটা গল্প লেখার মতো, ঠিক আছে, সুন্দর করে লিখতে হবে। একটা ইন্ট্রোডাকশনে দেখা গেল যে অনেক জেনারেল স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই, অথবা আপনি বিভিন্ন পেপার থেকে র্যান্ডমলি খালি ইনফরমেশন গুলো নিয়ে আসছেন আর বসাইছেন সাইটেশন দিচ্ছেন, এরকম না, পুরো ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে একটা গল্পের মতো শুরু করবেন, ঠিক আছে। আইএলটিএস যেরকম প্রথমে করি একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করি, তারপর আস্তে 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 মানে একটা পরে হচ্ছে যে আপনি সায়েন্টিফিক গল্প বলবেন, ঠিক আছে, আপনার প্রবলেম কি, কেন এটা সমস্যা, ঠিক আছে, কি করা হয়েছে কি করা হয় নাই, তারপর হাইপোথিসিস, তারপর হচ্ছে আপনার অবজেক্টিভ কি, আউটলাইন দিবেন, মানে সুন্দর করে একটা গল্পের মতো সাজায় লিখতে হবে। র্যান্ডমলি খালি আপনি স্টেটমেন্ট দিলেন আর বিভিন্ন পেপার থেকে, আমিও যেটা করছি মানে ব্যাচেলর থাকতে, এরকম করা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওই তো আপনার অতীতের যে রিসার্চ গুলো হয়েছে সেটা আপনার কিন্তু ওভারভিউ করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, কোনো পেপার বাদ দেওয়া যাবে না যতটা সম্ভব, না হলে কিন্তু রিভিউয়াররা পরে কোশ্চেন করে এই পেপারটা তুমি বাদ দিছো, এটা সাইড করতে হবে। তার মানে আপনার রিলেটেড ফিল্ড যা আছে সবগুলোই করতে হবে। তারপর হচ্ছে এই যে আপনার যে সমস্যাটা আছে সেটা কোনো ডিসক্রিপশন হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনে দিই না, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে দেখা গেলো আমি কোথাও কোনো জায়গা থেকে নিয়ে আসছি, বাট আমি এখানে সাইটেশন না করে আমি ক্লেম করতেছি, আমি দিয়ে দিচ্ছি এটা এই হয়েছে, কিন্তু সেটা তো আমার ফাইন্ডিংস না, হয়তো বা আরেকজনের ফাইন্ডিংস, তাহলে তাকে অবশ্যই সাইটেশন করতে হবে যে অমুক জায়গা থেকে অমুক এটা পাইছে, ঠিক আছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ডেটা মেথডে আমরা করি কি, ওই রেফারেন্স মানে ডেটা সোর্স গুলা দেই না, বা মডেল ইউজ করলে বা সিমুলেশন ইউজ করলে সেগুলা মডেল যদি আমি ইউজ করি বা সিমুলেশন ইউজ করি, সেক্ষেত্রে আমি মডেল কিভাবে প্যারামিটারাইজেশন করছি, কোন স্কিম ইউজ করছি, সহজ কথা এভরিথিং মানে ডেটা মেথডে সব কিছু ডিটেইলস বর্ণনা করতে হবে, ডেটা আপনি কিভাবে কোয়ালিফাইড মানে ডেটা কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করছেন ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে যে মানে ডিটেইলস থাকে না, সহজ কথা মেথড আপনি কিভাবে ইউজ করছেন এই মেথডগুলো, ডেটা এবং মেথড ডিটেইলস দেওয়া থাকে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা, এটা ম্যাক্সিমাম করে থাকি। এখন কিভাবে লিখবো? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো ফার্স্ট পার্টে দেখে আসলাম যে টাইটেল থেকে কনক্লুশন পর্যন্ত এটা একটা স্ট্রাকচার, বাট রাইটিং অর্ডারটা কিভাবে হবে, মানে কোথা থেকে আমি লেখা শুরু করব? কেউ আইডিয়া শেয়ার করতে পারেন? স্যার আগের স্লাইডটা একটু দেখা যাবে? সরি, প্রিভিয়াস স্লাইডটা একটু দেখা যাবে? আগের স্লাইড বলতে পার্ট 1 এর? না না, এই রাইটিং অর্ডারের আগের স্লাইডটা এখানে? জি জি। এটা কি আমি ব্যাখ্যা করব আবার? না না, থ্যাংক ইউ, সমস্যা নেই। ওকে, আচ্ছা, রাইটিং অর্ডারটা কিভাবে হবে? আমরা তো দেখলাম পেপার টাইটেল থেকে কনক্লুশন পর্যন্ত এটা স্ট্রাকচার দেখলাম, ঠিক আছে, আর ইথিক্স থাকে, অ্যাকনলেজমেন্ট ইত্যাদি ইত্যাদি থাকে। তো এখানে রাইটিং অর্ডারটা আমি লেখাটা কিভাবে শুরু করব আসলে? আর সবকিছু হয়ে গেছে, অ্যানালাইসিস সব করা হয়ে গেছে, আমি লেখাটা শুরু করব কোথা থেকে শুরু করব আসলে? আইডিয়া শেয়ার করেন কারো কোথাও? আমরা যেভাবে কাজ শুরু করেছি লাইক মানে ডাটা জি, একটু পরিচয় দেন আপনার। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সের ফাইনাল ইয়ারে জেনিন। জি বলেন। আমরা প্রথমে মানে যে কাজটা করেছি সেটা কি ওয়েতে করছি অথবা কি ওয়েতে ডাটা কালেকশন করছি সেটা দিয়ে শুরু করতে পারি। ডাটা কালেকশন মেথড, তারপর হচ্ছে আমরা কি কি সফটওয়্যার ইউজ করেছি, তারপর হচ্ছে মানে ওই রিলেটেড আর কি, যে ডাটা কালেকশন। না না, আমি যেটা বলছি, আমার হয়তো প্রশ্ন বুঝছেন কিনা জেরিন আপু, আমি কোশ্চেন করছি, ধরেন আপনি দেখলে ব্যাখ্যা করবেন, বাট রাইটিং অর্ডারটা কিরকম হবে? ধরেন একটা পেপারে স্ট্রাকচার থাকে, টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, কিওয়ার্ডস থাকে ইত্যাদি ইত্যাদি, ইন্ট্রোডাকশন, ডেটা, মেথড, রেজাল্ট, বাট আমি কোন পার্ট থেকে শুরু করব লেখাটা? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। ভাই আমি বলবো? হ্যাঁ,
তুমি মনে হয় আগে ছিলা, তাজরিন আবিদ মনে হয় রিসার্চ সোসাইটির এই একাডেমি টকে ছিল, নতুন যারা তাদেরকে সুযোগ দাও। ও আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। হ্যাঁ বলেন, যারা আমার এই একাডেমিক টক পান নাই তাদের পক্ষ থেকে বলেন। হ্যাঁ জি মহিমা বলেন। মেবি নেটওয়ার্কের প্রবলেম, আপনার কথা শোনা যাচ্ছে না। আর কেউ? জান্নাতুল নাইমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাতুল নাইমা, চিটাগং ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে পড়ছি। আমার মনে হয় যে এক মিনিট একজনকে মিউট করে দেন। শুনতে পাচ্ছি না, মানে কথা আসতেছে না। তাহলে দিবস তুমি ওই যে ওনার করে দাও, মিউট করে দাও। আর ওই যে যিনি বলতেছিলেন একটু বলেন। জান্নাতুল নাইমা। হ্যালো, জি হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার মনে হয় যে ফার্স্টে হচ্ছে রেজাল্টটা নিয়ে লেখা উচিত, কারণ যেহেতু আমার ডাটাগুলো রেডি থাকবে তারপরে আমি লিখতে বসবো। তো আমার হচ্ছে ফার্স্টে রেজাল্টটা নিয়ে লেখা উচিত, তারপর হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা লেখা উচিত, যেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি কোন কোন পেপার থেকে কাজ করছি, কি কি কাজ করছি সেটা লিখবো। তারপর হচ্ছে আমার কনক্লুশন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লেখা উচিত। ধন্যবাদ আইডিয়া শেয়ার করার জন্য। আর কেউ? জি সুদীপ্ত কুমার নাগ, জি এবার আপনি বলুন। জি আমি সুদীপ্ত, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমরা তো একটা প্রসিডিউর আর কি ফলো করবো, যে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়ালস এন্ড মেথড, তারপর হচ্ছে রেজাল্টস এন্ড ডিসকাশন, তারপর হচ্ছে কনক্লুশন। কিন্তু আমার কথা হচ্ছে আমি কোথা থেকে প্রথমে লিখবো। আমি প্রথম থেকে ধরি, আমার মতে যেটা শিওর না, যে আমার মনে হয় যে ম্যাটেরিয়ালস মেথড আমি কিভাবে কাজ করলাম সেটা লিখলাম, তারপর রেজাল্টস দেখলাম আমার কাজের কি আসলো, তারপর আমি ডিসকাশনটা লিখলাম। এইগুলো লেখার পর আমি লাস্টে হচ্ছে লিখবো হচ্ছে কনক্লুশন। তারপর সবার লাস্টে আমি লিখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমার কাজটা আসলে কি রিলেটেড হয়েছে, কেমনে কি হয়েছে এবং ফলাফল কোন দিকে হয়েছে। মানে অ্যাবস্ট্রাক্টটা আমি লাস্টে লেখার পক্ষে, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন মানে এগুলো শেষ হওয়ার পরে, এটা আমি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আর কেউ? ওকে, না থাকলে আমরা দেখি। প্রথম হচ্ছে ডেটা মেথডস লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে রেজাল্টস। কারণ ডেটা আর মেথড যদি ভুল হয়, ডেটাতে যদি ভুল, মেথডে ভুল, রেজাল্ট ভুল, ঠিক আছে? তারপর ডিসকাশন করব, তারপর ইন্ট্রোডাকশন সবচেয়ে কঠিন একটা পার্ট, তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট যদি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি। প্রথম আমরা ডেটা মেথড থেকে শুরু করবো, তারপর রেজাল্টস, তারপর ডিসকাশন, তারপর ইন্ট্রোডাকশন, সবার শেষে গল্প লিখতে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? সুন্দর করে লিখতে হয়। এগুলো লেখা হয়ে গেলে পরে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? এই হচ্ছে লেখার শুরু। তার মানে লেখা অবশ্যই ডেটা মেথড থেকে শুরু করবে। আচ্ছা, রাইটিং অর্ডারটা হচ্ছে কিভাবে? রাইটিং অর্ডার এখন আমরা যেটা বলতেছিলাম সেটা তো গেলই। এখন এই যে আমি লেখা তো শুরু করব, কিন্তু লেখা শুরুর আগে কাজ আছে। কারণ আমাদের দেশে যে কাহিনীগুলো হয়, টু বি অনেস্ট, কাউরে আমি হিট করে বলতেছি না, আমাদের দেশে অনেকেই হয়, আমার এই অভিজ্ঞতায় দেখা গেলো একজন কাজ করতেছে, যখন সাবমিট করতে যাবে তখন দেখা গেল যে নাম আরেকজনের প্রথমে আসতে, হ্যাঁ আমি প্রফেসর, আমি হেড, ডিপার্টমেন্টে হেড, আমি এই আমি সেই, ঠিক আছে, থাকতে হবে। এইটা না। পাবলিকেশন এথিক্স বা যে জিনিসটা, সেটা হচ্ছে আগেই সবকিছু সেটেল করে নিয়ে নিতে হবে। লেখা শুরুর আগেই করতে হবে কি, কো অথরদের সাথে কথা বলতে হবে, কিভাবে লিখবো, অথরশিপ কে কে থাকবে, ফার্স্ট অথর কে থাকবে, সেকেন্ড অথর কে থাকবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু সেটেল করে নিয়ে নিবে। পরবর্তী চেঞ্জ হবে না। তুমি ডিপার্টমেন্টের হেড, তুমি প্রফেসর হয়েছো, তুমি প্রথমে এসে থাকবা তা না, কন্ট্রিবিউশন অনুযায়ী নাম হবে, ঠিক আছে? তার মানে কি করে লিখবো, কি কি করবো, আমার গল্পের স্টোরিটা কি হবে, ইত্যাদি ইত্যাদি সব আগে থেকে কো অথরদের সাথে ডিসকাস করে নিতে হবে। তারপরে মানে ভালো হচ্ছে সেকশন বাই সেকশন, একটা বাই একটা, মানে এট এ টাইম একটা বিষয় নিয়ে ভাববেন। কিন্তু দেখা গেলে একসাথে সবগুলো লিখতে চাইলে, আপনি ইন্ট্রোডাকশন লিখতেছেন আবার পাশাপাশি কনক্লুশন লিখতে চাইলে আপনার ফোকাসটা কিন্তু ডিস্ট্রাক্ট হতে পারে, ঠিক আছে?
তার মানে ফোকাস রাখার জন্য, লেখাটা সুন্দর করার জন্য সেকশন বাই সেকশন লিখতে হবে। তারপর হচ্ছে যখন আমি ড্রাফট করে ফেললাম, তারপরে রিভাইজ করতে হবে। এর আগে আমি একটা পার্সোনাল সাজেশন দিই, সেটা হচ্ছে পুরো ব্যাপারটা যখন লিখবেন মাথাটা পুরো মোটামুটি হ্যাং হওয়ার যার মতো অবস্থা হয়ে যায়, তো সুন্দর করে 2 দিন সময় নেবেন, হয়তো বা কোথাও ঘুরতে যাইতে পারেন, মুভি দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি, মানে একটু রিফ্রেশ হবেন। রিফ্রেশ হওয়ার পরে আবার ঠান্ডা মাথা সুন্দর করে বলবেন, তাইলে রিভাইজটা সুন্দর করে হবে। এটা মানে আমার পার্সোনাল সাজেশন। তারপর একটা ডেডলাইন তৈরি করবেন। ডেডলাইন আপনি অবশ্যই প্ল্যান করবেন, যে আপনি সারা জীবন খালি লিখতে থাকবেন পেপার না, আপনার একটা লেখার একটা কি করতে হবে, প্ল্যান করতে হবে যে আমি এর মধ্যে আমি লেখাটা শেষ করব। আমি এর মধ্যে আপনি হচ্ছে যে আপনার ছুটি থাকতে পারে, বিভিন্ন হলিডে থাকতে পারে, আপনার রিলিজিয়াস অনেক ব্যাপার থাকতে পারে, মিটিং থাকতে পারে, এই বিষয়গুলো কনসিডার করে আপনার হচ্ছে একটা প্ল্যান করবেন যে হ্যাঁ আমি অমুক সময়ের মধ্যে আমি একটা ডেডলাইন তৈরি করবেন। তাহলে হচ্ছে আপনার একটা প্রেশার থাকবে, আপনি কাজ করতে পারবেন। আর যে ডেডলাইন না থাকে তাহলে তো লিখতে চলতে আসে, তাহলে পেপার কবে শেষ হয়ে হোক এরকম না, ঠিক আছে। তারপরে যে একটা টাইম সেট করতে হবে আমি কখন লিখবো। তো এটা মানে সাধারণত ভাবে সকালবেলাটা হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর থাকে, বলে হাওয়া বলতে পারেন, অন্যান্য সব বিষয়গুলো কিন্তু সুন্দর থাকে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সকালবেলাটা আপনি সেট করে নিতে পারেন, সকালবেলাটা ঠান্ডা মাথা থাকে, সুন্দর করে লেখা যায়। কারণ লিখতে গেলে তো আইডিয়া লাগে, তো আইডিয়া গুলা সুন্দর সকালবেলায় ভালো আসে। এটা ডিপেন্ড করে আপনি কখন করবেন, বাট অধিকাংশ ক্ষেত্রেই যারা মানে গবেষক তারা হচ্ছে যে সকালবেলাটাই রাইটিং এর জন্য প্রিপেয়ার করে। পাবলিকেশন এথিক্স, যে কিছুক্ষণ আগে বলে আসলাম, যত শিপ সারাদিন মিলে কাজ করলো একজন, নাম হবে আরেকজনের। আমাদের দেশের প্র্যাকটিসটা খুব বেশি, এটা ঠিক আছে, এগুলো করা যাবে না, অবশ্যই আগে সেট করে নিতে হবে। এখন এই অথরশিপ হইতে গেলে, অথর হওয়ার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই তার কন্ট্রিবিউশন থাকতে হবে। স্টাডি, ডিজাইন হোক, ডেটা অ্যানালাইসিস, রাইটিং হোক, রিভাইজিং, কোনো না কোনো পার্টে তার অবদান থাকে। যদি অবদান থাকে তাহলে সে অথর হইতে পারে, সে ডিপার্টমেন্টের চেয়ারম্যান হোয়াট এভার, সে প্রফেসর হোয়াট এভার, ঠিক আছে। বিষয় এটা না, বিষয় হচ্ছে তার কন্ট্রিবিউশন থাকতে হবে কোনো একটা পার্টে, ঠিক আছে। সিনিয়ররা বেশিরভাগ দেখা গেল কারেসপন্ডিং অথরা হয়তো উপরে রিভাইজ করে, একটু দেখে কমেন্টস টমেন্টস করে, কিন্তু এমন না যে কোনো মানে কম ইয়া ছাড়াই অনেক আমাদের যেটা প্র্যাকটিস আর কি হয়, ঠিক আছে। টু বি অনেস্ট এটা কোনো নিয়ম না, আপনি চাইলে পেপারে অথর হইতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট অথর কি হবে? ফার্স্ট অথর অবশ্যই যে ম্যাক্সিমাম পেপারটা ডেটা অ্যানালাইসিস করা, রাইটিং, ঠিক আছে, তারপরে রিভাইজ করা, মানে সে বেশিরভাগ কাজ করবে এবং হচ্ছে পেপারের অধিকাংশ অংশটাই সে লিখবে। তারপরে যখন রিভিশন চলে আসবে, যে আনসার দিবে, ওই ক্ষেত্রেও সে কন্ট্রিবিউশন করবে। এটা হচ্ছে ফার্স্ট অথরের কাজ। ফার্স্ট অথর হতে গেলে তার ম্যাক্সিমাম হচ্ছে যে কন্ট্রিবিউশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কো অথর কি হইতে পারে? কো অথর হচ্ছে যে বললাম যে ডেটা অ্যানালাইসিস হইতে পারে বা পেপার লেখার জন্য, তো এই ক্ষেত্রে যা কন্ট্রিবিউট থাকে তারা কো অথর হিসেবে থাকে। আর কারেসপন্ডিং অথর কি হয়? কারেসপন্ডিং অথর সাধারণত দেখা গেল যে রিসার্চ গ্রুপে হেড থাকতে পারে, তারপরে হচ্ছে যে ফান্ডে টাকা দেয়, দেখা গেল ফান্ডে টাকা দেয় তারপরে হচ্ছে যে সহজ কথা একাডেমিক নলেজ যাদের আছে তাদের। এখন এমন একজনকে দিলাম, ঠিক আছে, ফান্ড, বাট কারেসপন্ডিং অথরিটির তার একাডেমিক নলেজ নাই, এরকম না। তো ম্যাক্সিমাম দেখা যায় যারা রিসার্চ গ্রুপে হেড থাকে, এটা আমাদের দেশের মতো না যে কিছু জানো না সে হেড হয়ে আছে, এমন না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি যে অবশ্যই সে ওই ফিল্ডের এক্সপার্ট, তারপরে টাকা দিতে পারে, পুরো কথা হচ্ছে যে পেপার সম্বন্ধে বুঝে, ফিল্ড সম্বন্ধে বুঝে। এইটা সিনিয়র পার্সন যারা তারাই সাধারণত কারেসপন্ডিং থাকে, ঠিক আছে। তারপর প্লাজিয়ারিজম, এটা তো বিশাল একটা ফ্যাক্ট। আমরা কপি পেস্ট করতে উস্তাদ, এটা করা যাবে না, ঠিক আছে। পাবলিক কোনো টেক্সট করা যাবে না, তারপরে সাইটেশন করতে হবে, তারপরে প্রাইমারি সোর্স দিয়ে সাইটেশন করবে। এই যে দেখেন এখানে আমি লিখে দিছি অ্যাডাপ্টেড ফ্রম এক্সপেরিয়েন্স এন্ড নেচার, আমি এই জিনিসগুলো কিন্তু প্রাফ্রেজ করছি, ঠিক আছে। এখান থেকে অ্যাডাপ্ট করছি নিছি, বাট আমি প্রাফ্রেজ করে লিখছি। কারণ আমার এই জিনিসগুলো নিবেন, নিয়ে আবার যদি জালালউদ্দিন দেন তাহলে কিন্তু হবে না। তাহলে আমার প্রাইমারি সাইটেশন কোথায়? এক্সপেরিয়েন্স এন্ড নেচার, এটা দিতে হবে। কিন্তু আমি যে প্রাফ্রেজ করছি আমারটা আবার ওভার ইউজ করা যাবে না, আমাকে প্রাফ্রেজ করে নিতে হবে, নিজের মতো করে দিবে। আমি লিখছি, আমার সেন্টেন্সটা আপনি সুন্দর করে লিখবেন, তা হবে না, ঠিক আছে। কিন্তু অবশ্যই প্রেফারেন্স করে লিখবেন, বাট প্রাইমারি সোর্সটা দিতে হবে, যে আইডিয়াটা কোথা থেকে আসছে। আচ্ছা, তারপরে প্যারাফ্রেজিং এর যে কথা বললাম, সহজ কথা, আইডিয়াগুলো কি করতে হবে? সিনোনিম দিয়ে সুন্দর করে ঘোরা পেঁচায় লিখতে হবে। তার মানে যারা ইংলিশ টেস্ট দিবেন, আইএলটিএস দিবেন, টোফেল দিবেন, খুব সুন্দর শিখতে পারবেন যে কিভাবে প্যারাফ্রেজ করতে, কিভাবে লিখতে হবে, ঠিক আছে। এখন আমি পেপার কিভাবে মানে জার্নাল গুলো সিলেকশন করব। তো জার্নাল সিলেকশন করার জন্য আমার দেখতে হবে যে বিভিন্ন, আমরা কিন্তু যারা বিজ্ঞানী তারা খুব ইয়াতে থাকি আসলে কোন জার্নালে দিব, আমার ফিল্ডে কোন জার্নালটা ভালো হবে। হ্যাঁ, বিভিন্ন লোক করে প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর দেয় না,
বা প্রশ্ন উত্তর দিলে অনেক সময় ভুল দেয় বা ঘুরে পেঁচায় দেয়, বিশাল একটা হেজিটেশন থাকে। আমিও যখন ছিলাম দেশে এরকম হয় যে বা মানে সঠিক দিতে পারে না, আবার অনেক সময় খালি ফেক জার্নালের দেয়, কারণ এটা ভুয়া টাকা দিলে ইয়া হয়। আপনি তো জানেন আমাদের দেশের রিসার্চের কি অবস্থা, হ্যাঁ, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কি অবস্থা সেটাও জানেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সমস্যা হয়। এই সমস্যাগুলো কাটানোর জন্য আমার আসলে একাডেমিক টক করা। জার্নাল সিলেকশন আমি কি করবো, এটা এখন টেনশন করার কোনো কারণ নাই। এখানে স্প্রিনজারে আছে, যেমন জার্নাল ছিল 1 নম্বর স্প্রিনজার, এই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আমি পিপিটি তো শেয়ার করবো। এই লিঙ্কে গেলে আবার আমার ইউটিউবে ভিডিও আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কে চলে গেলে আমি স্প্রিনজারের জার্নাল ফাইন্ডার পাবো, পাইলে দেখা যাবে যে আমার এরকম একটা অপশন আসবে। এখানে এই লিঙ্কে গেলে দেখবেন এরকম অপশন আসবে। আপনি আপনার যে ম্যানুস্ক্রিপ্ট টাইটেলটা দিতে পারেন, অ্যাবস্ট্রাক্ট বা টেক্সট দিতে পারেন, আপনি কোন ফিল্ডের দিয়ে সাজেস্ট জার্নাল দিয়ে দিলেও এরা দেখবেন যে আপনার ওই টাইটেল অনুসারে আপনার অ্যাবস্ট্রাক্ট বা সাবজেক্ট এরিয়া অনুসারে এরা ম্যাচ করে, যে বললাম যে কিওয়ার্ডস থেকে, তারা কিন্তু আপনার একটা মানে জার্নালে একটা লিস্ট দিয়ে দিবে যে এই জার্নালগুলোতে আপনি সাবমিট করতে পারবেন। তখন আপনি ওই জার্নালগুলোতে যাবেন, যাই দেখবেন কোয়ালিটি কি, ইমপ্যাক্ট ফ্যাক্টর কি, ইত্যাদি ইত্যাদি দেখে আপনি আপনার ফিল্ডে আপনি দেখবেন, দেখে জার্নাল সাবমিট করবেন। তা এসবিআর এদেরও একটা আছে, এই লিঙ্কে গেলেও আপনি দেখবেন যে এটা আসবে, চলে আসবে। সেখানে আপনার টাইটেল দিবেন, অ্যাবস্ট্রাক্ট দিবেন, তারপর হচ্ছে যে কিওয়ার্ডস গুলো দিয়ে দিবেন, দিয়ে ফিল দিয়ে জার্নাল ফাইন্ড জার্নাল এটা দিয়ে দিলে আপনার দেখবেন যে আপনার জার্নাল একটা লিস্ট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে এই জার্নালগুলো আপনার ফিল্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি দিতে পারেন। তারপর হচ্ছে উইলি এদেরও আপনার হচ্ছে যে এই লিঙ্কে গেলেই পাবেন, দেখবেন যে এরা একটা অপশন দিয়ে দেয়। সেখানে হচ্ছে যে কোনটা অপশন দিবেন, বাই টাইটেল না ম্যাচ করে আপনার ইচ্ছা, আপনি যে অনুসারে খুঁজেন আপনি দিয়ে দিলেন জার্নাল অনুসারে। তখন আপনি ম্যানুস্ক্রিপ্ট টাইটেল দিয়ে দিলেন, অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি তখন হচ্ছে যে এখানে ফাইন্ড দিয়ে দিলে আপনার একটা লিস্ট দিয়ে দিবে যে এই জার্নালগুলোতে সিলেক্ট করুন। তারপরে স্কিমাগো আছে, স্কিমাগো দিয়েও আপনি করতে পারেন কি, দিয়ে দিলে আপনি দেখবেন যে আমি আমার ফিল্ড দিয়ে দিচ্ছি যে অ্যাটমসফিয়ারিক সায়েন্স, আমাদের ফিল্ডের যে সেটা হচ্ছে বুলেটিন অফ আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, টপ জার্নাল, ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 8। তো এই যে জার্নাল গুলা দেখা গেল যে আমি আমার ফিল্ডে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা হচ্ছে আমার টপ জার্নাল, আরো অনেকগুলো লিস্ট আছে, তো লিস্ট দিয়ে দিচ্ছি, ওই অনুযায়ী আমার পেপারটা আসলে কিরকম হয়েছে ওই অনুযায়ী আমি যে কোনটাতে আমার দিলে ভালো হয়, তখন আপনি একটা চিন্তা করতে পারবেন যে এই জার্নালটা আমার ইয়ার সাথে ফিল্ডের সাথে আমার পেপারের সাথে যায়। কারণ ওই জার্নাল গুলোতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে বিভিন্ন পেপার আছে, পেপারগুলো ডাউনলোড করলে বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ পেপারে কি কি থাকে। তারপরে পাবলিকেশন গোল কি, ইমপ্যাক্ট ফ্যাক্টর তো আমরা জানি যে আসলে একটা ফ্রিকোয়েন্সি দেখে, একটা জার্নালে এভারেজ প্রতি বছরে আসলে কতগুলো সাইটেশন হয়েছে সেটার উপর ভিত্তি করে একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর দেয়, ঠিক আছে। এখন আপনার গোল হবে না যে হাইয়েস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আমি সাবমিট করব, এরকম না। তাহলে এটা হবে কি, যে আমার যে জার্নালটা পাবলিশ করবো সেটা আমার ফিল্ডের ইমপ্যাক্ট কিরকম পড়বে। এখন এই দুইটার উদাহরণ আমি দেই, যে ধরেন যে আমি অ্যাটমসফিয়ারিক সায়েন্সের বা অথবা মেট্রোলজি রিলেটেড অথবা একজন স্ট্যাটিস্টিক্স থাকলো, তো স্ট্যাটিস্টিক্স এর জার্নালগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর আর এনভায়রনমেন্টাল সায়েন্সের জার্নালগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর কিন্তু এক হবে না, ঠিক আছে। ইমপ্যাক্ট ফ্যাক্টরটা যে বললাম যে কি পরিমাণ সাইটেশন হয়। এখন দেখা গেল যে স্ট্যাটিস্টিক্স নিয়ে রিসার্চ মানুষ কম করে, অথবা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে মানে দুনিয়াতে কতজন রিসার্চ করে, অথবা কেউ মডেল নিয়ে কত রিসার্চ করে। এখন দেখা গেল যে ওদের লোকজন কম রিসার্চ করে, সেক্ষেত্রে তার ইমপ্যাক্টটা কম হবে। এখন আপনি হঠাৎ করে আপনি নিউক্লিয়ার ফিজিক্সের স্টুডেন্ট চলে গেলে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্সে একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে আপনার চেয়ে বেশি, সেখানে সাবমিট করুন, তাহলে তো হবে না। হাইয়েস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখতে হবে যে আপনার ফিল্ডে কোন জার্নাল আপনার ফিল্ডের জন্য ভালো এবং কোনটা ইমপ্যাক্ট ফ্যাক্টর ভালো, কোনটা জার্নাল সবসময় পেপার পাবলিশ করে, সেটা হচ্ছে আপনার থাকবে। এমন না যে আপনি অন্য জার্নালে দেখবেন বা আপনার রিলেটেড না, খালি হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখবেন, হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর সাবমিট করবেন, এরকম না। আপনি দেখবেন আপনার ফিল্ডের কোথায় কোন জার্নালটা ভালো, ঠিক আছে। তারপরে এই ইমপ্যাক্ট ফ্যাক্টর ইউজ করে একটা পার্সন অথবা ডিপার্টমেন্টে আপনি কম্পেয়ার করতে পারেন না। কিভাবে করতে পারেন, ইভালুয়েট করতে পারেন না। সে ফর এক্সাম্পল একটা লোক ধরেন যে সার্ভে নিয়ে রিসার্চ করে, সার্ভে রিসার্চ ইজ ভেরি ইজি, হ্যাঁ ইজি। তাহলে দেখা যাবে যে অনেকেই সার্ভে, বাংলাদেশে ম্যাক্সিমাম রিসার্চ গুলো সার্ভে রিলেটেড করে। আরেকজন ধরেন মডেল নিয়ে, আমি আমার ফিল্ডে বলি WRF নামের একটা মডেল আছে, এটা রান করতে গেলে অবশ্যই হাই স্পিড কম্পিউটার লাগে, মানে সুপার কম্পিউটার লাগে। কারণ সুপার কম্পিউটার বাংলাদেশে কোথাও হয়তো বা মেট্রোলজি ডিপার্টমেন্টে আছে, আই ডোন্ট নো যে এটা থাকতে পারে। তো দেখা গেল যে পৃথিবীতে কয়জন আছে, যেমন আমি আমাদের ইউনিভার্সিটিতে আছে, হয়তো অন্য জায়গায় নেই। তো দেখা গেলো 20টা বা 25 জন লোক এই মডেল নিয়ে কাজ করে, অথবা 100 জন লোক নিয়ে কাজ করে, কিন্তু দেখা গেলো সার্ভে রিলেটেড দেখা গেলো 500-700 নিয়ে কাজ করে। এখন তার সাইটেশনটা বেশি হবে। এখন আরেকজন মডেল নিয়ে কাজ করে, মডেল তো অনেক বিশাল, একটা কম্পিউটার প্রোগ্রামিং জানা লাগে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, অনেক ব্যাপার, প্যারামিটারাইজেশন জানতে হয়, মানে বিশাল কাহিনী।
একটা সার্ভে রিলেটেড এরকম করতে হয়। এখন সার্ভে রিলেটেড একজন ধরো 500 সাইটেশন হয়েছে, আরেকজন মডেল নিয়ে ওই যে বললাম যে 100 জন রিসার্চ করে হয়তো তার 100টা সাইটেশন হবে বা 20টা সাইটেশন হবে। এখন আপনি ডাইরেক্ট কম্পেয়ার করলেন, ও এত 500 এত 100, নট লাইক দ্যাট। কম্পেয়ার কিভাবে হবে? একজন ধরেন সার্ভে নিয়ে রিসার্চ করে, আরেকজন সার্ভে নিয়ে রিসার্চ করে ওই সেম ফিল্ডে, তখন কম্পেয়ার করে না একজনের 500 একজনের 100, তার মানে কাজ রয়েছে। আবার সেম যে মডেল ইউজ করলো, মডেল নিয়ে যা সেম ফিল্ডে যারা রিসার্চ করে তাদের সাথে কম্পেয়ার করেন। সরাসরি আপনি এখন আমি আমার ফিল্ড বাদ দিয়ে দেবেন্দু স্যার হচ্ছে ভেটেরিনারি মেডিসিন নিয়ে কাজ করে, আমি তার সাথে সরাসরি আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ তার রিসার্চ ফিল্ড আলাদা, তার জগৎটাই আলাদা। সে তার ফিল্ডের লোকজনের সাথে কম্পেয়ার করবে, আমি আমার ফিল্ডের লোকজনের সাথে কম্পেয়ার করবো। অর্থাৎ সরাসরি আমাদের দেশে কিন্তু এটা আছে, আমরা জানি না আসলে, না জানে ও এর 500 1000 সাইটেশন, ও মাই গড কি হয়েছে, নট লাইক দ্যাট। ঠিক আছে, জানতে হবে, বুঝতে হবে, বুঝে তারপর একজনের সাথে কম্পেয়ার করতে হবে। এখন আমি যখন করি একটা কাভার লেটার লিখতে হয় এডিটর কাছে, সব জার্নালের ক্ষেত্রেই বাধ্যতামূলক এমন না, কিন্তু অনেক জার্নালে হচ্ছে কাভার লেটার লিখতে হয়। ঠিক আছে, বিশেষ করে এসবিআই জার্নালগুলোতে কাভার লেটার দেওয়ার উদ্দেশ্যটা কি আসলে? কাভার লেটারটা দিলে প্রথমে এডিটর তো সবই দেখবে, কারণ অ্যাবস্ট্রাক্ট দেখবে, ইন্ট্রো সবই দেখবে, পেপার মেথড সবই দেখবে, কিন্তু কাভার লেটারটা হচ্ছে একটা প্রথমে দিলে কি সুবিধা, কারণ কাভার লেটারে যে জিনিসগুলো দিবেন সেটা তো আপনার পেপার থেকেই লিখবেন। তো কাভার লেটারটা দিলে প্রথমে এডিটর যখন চোখ বুলাবে, কাভার লেটারটা যদি অনেক সুন্দর হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে যে তার একটা ইমপ্রেশন তৈরি হলো, ফার্স্ট ইমপ্রেশন তৈরি হলো, তাহলে সুন্দর হলো, পরবর্তী ধাপগুলো সে কিন্তু স্মুথলি যাবে, তাহলে সেখান থেকে ডিসিশন নিতে সহজ হবে। কারণ আপনি যে কাভার লেটার লিখবেন সেই জিনিসগুলো পেপার থেকে আসবে, যখন কাভার লেটার সুন্দর হবে তখন হচ্ছে যে আপনার জন্য সহজ হবে। কিরকম আমি দেখাই, প্রথমে কাভার লেটারটা কি থাকবে, প্রথম হচ্ছে যে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো ম্যানুস্ক্রিপ্ট। প্রথমে আমি যদি আমার অবশ্যই জার্নাল এডিটর যে আছে তার নাম লিখতে হবে, লিখে তারপর এডিটর কোন জার্নাল দিলাম, দেওয়ার পরে আমি এডিটরের সম্বোধন করে আমার কি টাইটেল একটা জাস্ট আমি রাফ একটা আমি দেখাইলাম একটা স্যাম্পল। আপনি আপনার পেপার সম্বন্ধে বলবেন যে আসলে ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন ম্যানুস্ক্রিপ্ট, তারপরে আপনি বলবেন যে মোটিভেশন দিয়ে দিবেন, যে বললাম যে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ সুন্দর বলবেন। তারপরে আপনি হচ্ছে কি ফাইন্ডিংস গুলো, তাহলে কি ফাইন্ডিংস গুলো কি পেপার থেকে আসবে না, মোটিভেশন গুলো পেপার থেকে আসবে, সবকিছু পেপার থেকে আসতেছে। কিন্তু এটা শর্ট কাভার লেটার সুন্দর থাকলে এটা গেলাম সে দেখতে পারে আসলে আসলে কেন আপনার গুরুত্বপূর্ণ পেপারটা, ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য সহজ হবে। তাই এডিটর হচ্ছে যে একটা ইমপ্রেশন তৈরি হবে, কি ফাইন্ডিংস গুলো কি কি। তারপর হচ্ছে যে আপনার পাবলিকেশন টেক্সট কি বলে দিতে পারেন যে পেপার আর কোথাও সাবমিট হয় নাই, আমরা কোথাও দেই নাই, তার মানে এইখানে আমরা সাবমিট করছি, ঠিক আছে। তারপর আপনার একটা কন্টাক্ট ইনফরমেশন দিলে একটা কাভার লেটার হবে, সুন্দর একটা কাভার লেটার হলে এটা সহজ হয় পরবর্তী তারের জন্য। কিন্তু পেপার তো এডিটর সবই দেখবে, তাহলে এই জিনিসগুলো যদি সহজ হয় তাহলে হচ্ছে যে পরবর্তী আপনার হচ্ছে যে ইয়ার কাছে রিভার কাছে পাঠাবে। আবার দেখা গেল যে কাভার লেটারও ওরকম ভালো হয় নাই, পুরো পেপারটাই ধরেন বুঝতে পারতেছেন কাভার লেটারে তো কি ফাইন্ডিংস গুলো নিয়ে আসবেন, কি ফাইন্ডিংস গুলো যদি না থাকে দেখা গেল কোনো নভেলিটি নাই, তার মানে পেপারে তো নভেলিটি নেই, পেপারও করবে, পেপারে মেথডও দেখবে যে না কোনো নভেল কোনো কিছু নাই, তাহলে তো রিজেক্ট হবে ডাইরেক্ট। আর পরবর্তী আর যদি দেখা যায় না সবকিছু ঠিক আছে, কাভার লেটার দেখলো, পেপার দেখলো, অবস্থা কিন্তু সবই দেখলো, দেওয়ার পরে জানা ঠিক আছে পেপারটা রিভিউয়ার জন্য দেওয়া যেতে পারে, দেন হচ্ছে রিভিউয়ার কাছে পাঠায়। এখন পোস্ট সাবমিশন সিরিজে কি আপনি সাবমিট করে ফেললেন কাভার লেটার লিখে, তারপরে হচ্ছে যে ইত্যাদি রেফারেন্স টেবেল সব এগুলো ম্যানেজ করে বুঝতে পারতেন, সবকিছু করে আমি এখন সাবমিট করে দিলেন। দেওয়ার পরে পিয়ার রিভিউ কি, পিয়ার রিভিউ বলতে আসলে বোঝায় যে আপনার যে রিভিউয়ার্স আছে তারা কিন্তু আপনার ব্যাপারটা ইভালুয়েট করবে, সে ডেটা মেথড দেখবে যে ডেটা সব ঠিক আছে কিনা, মেথড ঠিক আছে কিনা। ডেটা মেথড যদি ভুল হয় তাহলে আমরা রেজাল্ট এগুলো সবই ভুল, তাহলে পেপারে কিছু নাই, তাহলে রেজাল্ট এমন ডিসকাশন কি হবে, তারপরে কনক্লুশন, এই জিনিসগুলো সে দেখবে যে আসলে পুরো পেপারটা। তো এই হচ্ছে পিয়ার রিভিউ, তারা দেখবে ইভালুয়েট করবে যে আসলে কতটুকু আমার পেপারটা লেখা আছে, ভালো পাবলিকেশন করা যাবে কিনা, ঠিক আছে। তারপরে আমার অনেক সময় হচ্ছে যে এই এডিটোরিয়াল কিন্তু আপনার একটা ডিসিশন দেয়, তারা আপনার এরকম একটা ডিসিশন দিয়ে দিল যে ডিআর অমুক, হ্যাঁ রিভিউ হয়েছে, এখন মাইনর রিভিশন হইতে পারে, অনেক সময় আপনার হচ্ছে ডিসিশন লেটার বা রিজেক্টও ডাইরেক্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে। আবার দেখা গেল মেজর রিভিশনও দিতে পারে আপনার, ঠিক আছে, ডিপেন্ড করে আর কি। তারপরে এখানে বলে দিবে যদি মাইনর রিভিশন আসে, মেজর রিভিশন বলে দিবে যে কি কি করতে হবে, কবে দিতে হবে, তারপরে আপনি যে উত্তরগুলা দিবেন রিভিউয়ার কোশ্চেনে সেটা কিরকম থাকবে, ঠিক আছে। তারপর ট্রাক্স মানে মানে সবকিছু আপনার এখানে বলে দিবে যে এইভাবে এইভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে রেসপন্স লেটার কিভাবে লিখবেন, আমি এটা এখানে রেসপন্স লেটার দিয়ে দিলাম, আপনি আরো চাইলে আপনি মডিফাই করতে পারেন। সেটা হচ্ছে আপনার রেসপন্স লেটার প্রথমে একটা এডিটর ইন চিফকে দিবেন, প্রথমে হচ্ছে দুইটা অপশন থাকে, একটা প্রথমে এডিটর চিফকে দিবেন, সে তো ডিসিশন লেটার তার একটা উত্তর, তারপরে যে রিভিউয়ার আছে রিভিউয়ার কমেন্টস এর উত্তর দিতে হবে, সেটাও রেসপন্স করতে হবে। তো রিসিভার আমি দিয়ে দিলাম, ডিআর এক্সেস দিয়ে দিলাম যে ধন্যবাদ দিলেন, তারপরে কিভাবে রিভিশন করছেন, ম্যানুস্ক্রিপ্টে কিভাবে আপনি হাইলাইট করছেন, কোন কালার ইউজ করছেন ইত্যাদি দিয়ে, হ্যাঁ
যে কারসনিগত থাকে সে একটা এরকম লেটার লেখে। তারপরে হচ্ছে যে রিভিউয়ার কমেন্টস থাকে, ঠিক আছে। রিভিউয়ার যে কমেন্ট গুলো থাকে, ধরেন এরকম একটা কমেন্ট করলো, সেটা উত্তর কিভাবে দেন? এখানে কিন্তু অল্প উত্তর হয়েছে, ডট ডট দিছি, মানে এমন হইতে পারে একটা প্রশ্নের জন্য 1.5 পাতা 2 পাতা চলে যাবে, আর মাইনর কিছু কমেন্টস থাকলে সেটা হচ্ছে 1-2 সেন্টেন্সও হয়ে যায়, ঠিক আছে। তো এটা এই যে 3 ডট মানে আরো আছে, কিন্তু মানে এইটুকুই না আনসার, এই উত্তরের জন্য দেখাবো 2 পাতা একটা উত্তর আছে, তখন আপনি আপনার রেসপন্স দিয়ে দিবেন, ঠিক আছে। এবং কি কি চেঞ্জ করছেন আপনি বলে দিবেন, যে পেপারের অমুক লাইনে এত লাইন থেকে এত লাইন আমি কারেকশন করছি, কি কারেকশন করবেন সেটা বলে দিতে হবে, ঠিক আছে। কেন, সব ব্যাখ্যাগুলো দিতে হবে। ফাইনাল ডিসিশন দিয়ে দিতে পারে আপনার। এখন আপনার ফাইনাল ডিসিশনে দেখা গেল যে অ্যাকসেপ্ট হইতে পারে, রিজেক্ট হইতে পারে, ঠিক আছে। মাইনর রিভিশনের পরেও দেখা গেল যে আপনি উত্তর ঠিক মতো তার রিভিউয়ারকে আপনি স্যাটিসফাই করতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার পেপার রিজেক্ট হয়ে যেতে পারে, ভেরি সিম্পল। আবার মেজর থেকে অ্যাকসেপ্ট হইতে পারে, আবার রিজেক্ট হইতে পারে। তো যদি রিজেক্ট হয় তাহলে কি করবেন? রিজেক্ট হলে আপনি হচ্ছে যে আবার পেপারগুলা, কারণ আপনার পেপারগুলো রিজেক্ট হওয়ার মানে বুঝতে হবে যে এখানে কিছু সমস্যা আছে বা কিছু লেকেন্স আছে, কিছু গ্যাপ আছে, তাহলে সবচেয়ে ভালো হয় যেটা, যেহেতু আপনার যারা গবেষক তারা পেপারটা দেখছে, তার মানে তারা এক্সপার্ট, তারা যে কমেন্টস গুলো করছে এটা উচিত হবে এটা রিভাইজ করা, ফার্নিশ করা। মানে রিজেক্ট হওয়া মানে যে খারাপ তা না, কিন্তু রিজেক্ট হওয়া কিন্তু আবার অনেক ক্ষেত্রে ভালো। রিজেক্ট হলে দেখা গেল অনেক কমেন্টস করে, সেই কমেন্টস গুলো যে ঠিক করে অন্য দেখা যায় আবার ওরসে ভালো জানালো পাবলিশ করা যায়, ঠিক আছে। ওই জানাল না হলে আবার ভালো জানালে বা অন্য জানালে দেওয়া যায়, সুবিধাটা কি? তাহলে রিজেক্ট হলে কিছু কমেন্টস দিবে, সেই কমেন্টস গুলো কেয়ারফুলি পড়তে হবে, পড়ার পরে ওগুলো ফার্নিশ করতে হবে, ফার্নিশ করে আবার কিন্তু নতুন জার্নালে বা ওই জার্নালও সাবমিট, অন্য জার্নালও সাবমিট করা যায়, এটা ডিপেন্ড করে। তাহলে রিজেক্ট হওয়া মানে হতাশ হওয়ার কিছু নাই, তার মানে পেপারে যে গ্যাপ গুলো আছে সেটা আমরা হচ্ছে ফার্নিশ করে আবার অন্য জার্নালে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর তারপরে যখন আমি পাবলিকেশন হয়ে যাবে তখন আমি কি প্রমোট করবো? গুগল স্কলারে অ্যাড করবো, রিসার্চ গেটে অ্যাড করবো, তারপরে সামাজিক মাধ্যমগুলো ফেসবুক আছে, বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারি, এইভাবে হচ্ছে যে আমরা পেপারটা প্রমোট করতে পারি। আর ফেক জার্নাল কিভাবে করবেন? ফেক জার্নাল বা আমরা যেটা প্রিডেটরি জার্নাল বলি, দেখবেন কিছু কিছু জার্নাল মাঝে মধ্যে মেইল করে, পোলাপানের মাথা নষ্ট করে, ইম্প্যাক্টর 5-6 লিখে মেইল করে। এটা মাথায় রাখবেন, যারা যেগুলা রিকগনাইজ জার্নাল, এসবিআর, উইলি, স্প্রিঞ্জার বা এমডিপিআই, আরো যে জার্নাল গুলো আছে, তারা কখনোই ওইভাবে মেইল করে না যে ভাই পেপার পাঠাও পেপার পাঠাও, আর আমার মতো জরিমউদ্দিন করিমউদ্দিনকে পাঠায় না, ঠিক আছে। যদি নতুন জার্নাল হয় তা ওই ফিল্ডের এক্সপার্টদের কাছে পাঠায়। তো এটা মাথায় রাখতে হবে, জানো মেল করে এমপি ফ্যাক্টর এত এত, তার মানে ভুয়া জার্নাল। আবার দেখা যাবে যে জার্নাল ক্রাইটেরিয়া কি, এই যে জার্নালের কথা বললাম, এই জার্নাল গুলো পাবলিশ করতে গেলে রিভিউ হয় অ্যাটলিস্ট 3-4 মাস 6 মাস, ডিপেন্ড করে 1 বছর, ডিপেন্ড করে জার্নালের উপরে। রিভিউ হয়, প্রতিটা গ্রামার চেক করে তারা, ঠিক আছে, টেক্সট চেক করে, টাইপিং মিস্টেক চেক করে, মানে সাইটেশন রেফারেন্স এভরিথিং চেক করে তারপরে পাবলিশ করে, ঠিক আছে। অনেক কমেন্টস সেটার উত্তর নিয়ে তারপরে করে। আর কিছু জার্নাল আছে 10 দিন 15 দিনে পাবলিশ হয়ে যায়, কে বোধহয় কোনো রিভিউ বানায় বলেছে হ্যাঁ ঠিক আছে রিভিউ হয়ে গেছে পাবলিশ করো, টাকা দাও কত 10-15 হাজার। আমি আমার যে পেপারটা বললাম না, বোধহয় পাবলিশ করছে, কোনো কাজে দেয়নি। তো এটা বলে আরো যদি জানতে চান প্রিডেটরি জার্নাল কি, লিঙ্কে গেলে বুঝতে পারবেন। তো যে স্কিমারও দিয়ে দিলাম, এর যে স্কিমাগো জার্নাল র্যাঙ্কিং, এই লিঙ্কে হেনে যে আপনি জার্নাল টাইটেলটা দিয়ে দিবেন। কেউ যদি ভুয়া জার্নাল অলরেডি পাবলিশ করে ফেলছেন, যদি সার্চ দিয়ে যদি না পান, দুঃখিত, আমার মতো যে কষ্টটা সেটা কষ্টটা পাইতে পারেন, কারণ বাইরে ওইভাবে দেখা যায় না, কারণ ভুয়া জার্নাল, ঠিক আছে। তো এই যে দিবেন, দেওয়ার পর যদি দেখেন যে না ঠিক আছে রিকগনাইজ জার্নাল হলে সেই ইম্পাক্ট যতই হোক, 0 হোক 0.5 হোক, নতুন শুরু হয়েছে হইতে পারে, সমস্যা নেই, বাট রিকগনাইজ জার্নাল হলে ইজ ফাইন, ঠিক আছে। তারপর আমি পেপার যে সায়েন্স হাব আছে, আপনি চাইলে হচ্ছে যে এখানে আপনার জার্নালে ডিওআই ইউআরএল বা আপনার টাইটেল যদি এখানে দিয়ে দেন সুন্দর করে, দিয়ে ওপেন দিয়ে দিলে পেপার আপনার ডাউনলোড হয়ে আসবে, ঠিক আছে। এই হচ্ছে সবকিছু সেকেন্ড পার্ট। ধন্যবাদ। তার কোনো প্রশ্ন আছে কিনা? জি, আমার একটা কোশ্চেন ছিল। আলাউদ্দিন ভাই বলেন। মানে এখানে দেখা যাচ্ছে যে পেপার পাবলিকেশন করতে গেলে মানে অনেক টাকা জমা দিতে হয়, মানে পেপারটা পাবলিকেশন করার জন্য টাকা জমা দিতে হয়। কারণ আমি একটা পেপার লিখে ক্রিস্টাল জার্নালে পাঠাইছিলাম, ক্রিস্টাল এমডিপিআই ওপেন অ্যাক্সেস। আচ্ছা, আপনি টাকা দাও পেপার সাবমিট করার পরে পাবলিকেশন, জি জি, মানে আমি বুঝবো কিভাবে যে ভালো মানের জার্নাল কিন্তু টাকা দেওয়া লাগে না? আমাদের যে রিসার্চ ফান্ড গুলা, আমরা তো অত ফান্ড পাই না, কোনো মতে একটা রিসার্চ করে পেপার জমা দিই, সেখানে মানে যেটা ক্রিস্টালে জমা দিয়েছিলাম ওরা 1,40,000 টাকা চাই শুধু পাবলিকেশনে।
মানে এই বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, ও বা আচ্ছা, আমাদের মতো যে এটা কান্ট্রি ভেরি সিম্পল জিনিস। যেমন আমি যে আমার টাকা ছাড়া পেপারটা কিভাবে দেখাইলাম, পাবলিকেশন করতে পারি? হ্যাঁ বুঝতে পারছি আলাউদ্দিন ভাই, আপনার কথা বুঝতে পারছি। আমার যে পেপারটা সেটা কিন্তু ওপেন অ্যাক্সেস। যে আপনার পেপারটা দেখলেন না পার্ট 1-এ, এটা কিন্তু আমাদের 1,00,000-1.5 লক্ষ টাকার মতো গেছে। জি এটা ডিপেন্ড করে, এটা কিন্তু ভেরি সিম্পল। আপনি পেপারটা সাবমিট করার আগে ওই যে বললাম যে জার্নাল ফাইন্ডার গুলো দিলাম, জার্নাল গুলো আপনি ফাইন্ডিং করবেন, ঠিক আছে? খুঁজে পাইলেন, খুঁজে পাওয়ার পরে আপনার উচিত হবে ওই পেপার লিংকে যাওয়া, ওই জার্নালের লিংকে যাওয়া। এখানে কিন্তু অথর গাইডলাইন দেওয়া আছে, এখানে কিন্তু স্পষ্ট লেখা থাকে। যদি ওপেন অ্যাক্সেস থাকে তাহলে এখানে লেখা থাকে কত টাকা লাগবে। তার মানে সাবমিট করার আগে আপনার এটা কেয়ারফুলি চেক করতে হবে যে সেটা ওপেন অ্যাক্সেস কিনা। আবার কিছু ওপেন অ্যাক্সেস আছে ফ্রি, কিছুদিন আগে পেপার পাবলিশ হলো ওপেন অ্যাক্সেস ফ্রি। বিষয়টা হচ্ছে যে আপনি ওখানে বলাই থাকে। আবার কিছু জার্নাল আছে এলসবিআর, উইলিতে, আবার হচ্ছে যে আপনার স্প্রিঞ্জারে বলা আছে যে ঠিক আছে দুইটাই করতে পারেন, আপনি চাইলে ওপেন অ্যাক্সেসও করতে পারেন, আপনার যদি ফান্ড থাকে, আবার না হলেও সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার কাজ হচ্ছে, আপনি জার্নালে ওখানে গেলেই বুঝতে পারবেন আপনার পেপার সাবমিট করার আগে উচিত হচ্ছে এটা করে নেওয়া, যে পাবলিকেশন চার্জ আছে কিনা, ওপেন অ্যাক্সেস আছে কিনা। যদি দেখেন যে ওপেন অ্যাক্সেস পাবলিকেশন চার্জ আছে কত টাকা, আপনার যদি না থাকে তাহলে পেপারে সাবমিট করা উচিত হবে না। আলাউদ্দিন ভাই বুঝছেন? আমি আসলে ডিস্টার্ব কথা হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বুঝছেন আলাউদ্দিন ভাই? শুনতে দিয়ে আর করতে হতো। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, এত প্রবলেম করতেছিল। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা থাকলে সমস্যা নাই, আমি হচ্ছে যে এই রেকর্ডিং গুলো আমি সব রেকর্ড করে রাখতেছি, ঠিক আছে? আমি শেয়ার করব এই ভিডিও লিংক গুলো, আমি হচ্ছে যে ইমেল করে দিয়ে দিব যারা পার্টিসিপেন্ট আছে এখানে, যারা ফর্মটা পূরণ করলে আমি পরবর্তী দিয়ে দিব, সমস্যা নাই। আপনি পরবর্তী চাইলে ভিডিওটা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে, সমস্যা নাই। ওকে, তারপরে কারো কেউ? মিজানুর রহমান সরকার, আপনার প্রশ্নটি করুন। স্যার, মানে বলতেছিলাম আপনি যে সার্ভে টাইপের যে রিসার্চ কথা বলছিলেন, এগুলোর মধ্যে যে কম্পারিজন গুলো হয় কিভাবে বললেন, একটু আবার যদি বলতেন, আমি নেটের সমস্যার কারণে শুনতে পাইনি ভালো। সার্ভে রিসার্চ, আচ্ছা, ওই যে কম্পেয়ার, যে ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে কম্পেয়ারের যে কথা বললাম সেটা। হ্যাঁ, কম্পারিজনের যে হ্যাঁ, এখন আমি বললাম ধরেন কোনটা ভালো কোনটা খারাপ। না না, ভালো খারাপ না, ভালো খারাপ বিষয় না। বিষয়টা হচ্ছে মানে আর একজন সার্ভে রিসার্চ করে সেটা অনেক সহজ, ঠিক আছে? কম্পারেটিভলি যদি একজন মডেল নিয়ে কাজ করে, আমার কথা কি বুঝাইতে পারছি? মডেল বা অনেক হাই ম্যাথমেটিক্যাল মডেল হইতে পারে, স্ট্যাটিস্টিক্যাল মডেল নিয়ে কাজ করে, সেক্ষেত্রে হাই স্পিড কম্পিউটার দরকার, কম্পিউটার প্রোগ্রামিং জানার দরকার, তো এই অনেক স্কিল গুলো দরকার। তো সেটা করাটা যত কঠিন, একটা সার্ভে রিসার্চ করা কিন্তু অত্যন্ত সহজ। কারণ কি, সার্ভে রিসার্চ করে একটা কোশ্চেনারি দাঁড় করে কিন্তু আমি করতে পারি, আর বেসিক স্ট্যাটিস লাগালি হয়ে গেল। এখন এই সার্ভে রিসার্চটা যেহেতু সহজ, এজন্য লোকজন রিসার্চ বেশি করে। আর মডেলে যেহেতু অনেক সমস্যা আছে, সবাই মডেলে করতে পারে না। তো দেখা গেল যে মডেল নিয়ে করে, যেহেতু কম লোক করে মডেল নিয়ে রিসার্চ, তার সাইটেশনটা কম হইতে পারে, বা তার ক্ষেত্রে দেখা গেল যে সাইটেশন কম, আরেকজন যে সার্ভে নিয়ে করলো তার সাইটেশন অনেক বেশি। হঠাৎ করে ডাইরেক্ট আপনি যদি কম্পেয়ার করেন, দুইটা একসাথে কম্পেয়ার করা যাবে না এটা, কারণ দুইটা দুই ধরনের রিসার্চ। আপনি কম্পেয়ার কিভাবে করতে পারেন? আরেকজন সার্ভে করে, সেম সার্ভে যে করে তার সাথে আপনি কম্পেয়ার করেন যে আসলে তার সাজেশন কত, তার মানে তার সে ভালো কাজ করছে। আর মডেল যে নিয়ে করলো, তার মডেল সেম ফিল্ডেই করে, এরকম সেম ইয়াতে করতে পারেন। আবার আমি অ্যাটমসফিয়ারিক সায়েন্সের রিসার্চ করি, আমি সরাসরি ভেটেরিনারি মেডিসিনের সাথে আমার সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ তার ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা, তার জার্নাল ইম্প্যাক্ট আলাদা, আমার জার্নাল ইম্প্যাক্ট আলাদা। আমি কি বুঝাইতে পারছি? জি, আর আরেকটা কথা ছিল, যে যে মানে অথরের লিস্টের কথা বললেন, যে প্রথম দিকে যে অথর থাকবে বা সাথে যে কো অথর থাকবে, ফার্স্টে নাম থাকবে, ফার্স্টে যে মানে যার যে অথরের নাম থাকবে, ধরেন বাইরে স্টাডিজ বা পাবলিকেশনের জন্য নাম দিলে জাস্ট খালি নাম থাকলেই হবে না, এমন আছে যে ফার্স্টেই নাম থাকতে হবে, সামথিং কিছু এরকম হেল্প করে কিনা? না, সেই বিষয় তো অবশ্যই আছে। ধরেন যে আপনি যদি একদম বিগিনার হন বা কোথাও স্কলারশিপে অ্যাপ্লাই করেন, তাহলে ফার্স্ট অথর হইতে হবে, কারণ ফার্স্ট অথর হওয়া মানে আপনি অধিকাংশ কাজগুলো করছেন, আপনি পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্যাক্ট স্কলারশিপের জন্য, প্রফেসর ম্যানেজ করার জন্য। তো আপনার যখন একটা পেপার আছে, তখন আমার আরো পেপার থাকতে পারে। আমি কোলাবোরেটিভ পেপার, আমার পেপার মানে লাস্টে থাকলে যে আমি দেখাইতে পারবো না, দেখানো যাবে, বাট আমি ধরেন আমার একটা এখন ফার্স্ট অথর হিসেবে আমার পেপার আছে, এখন আমার কিন্তু কোলাবোরেটিভ পেপার হচ্ছে 5টা অলরেডি, আমি এই 5টা কিন্তু দেখাইতে পারতেছি, কিন্তু আমি এজ এ ফার্স্ট অথর হিসেবে আছে, তার মানে কি আমি রিসার্চ, আমার ফিল্ডে আমি রিসার্চ করতে পারি, আমার মানে মোস্ট অফ দ্য কাজ আমি করছি,
তারপরে আমার বাকিগুলো যোগ হবে। কিন্তু শুধু কো অথর হিসাবে আসি এটা এত ইম্প্যাক্ট করবে না। কিন্তু একটা দুইটা যদি নিজের থাকে, একটা থাকে, পর আপনি কোলাবোরেটিভ এগুলা অ্যাড হবে, ভ্যালু অ্যাড হবে। বাট ফার্স্ট অথর হিসাবে সবচেয়ে বেশি গুরুত্ব। ফার্স্ট অথর অনেক সময় স্যার দেখা যায় যে ধরেন আমাদের মানে আমি ধরেন যদি ডেইরি ডিপার্টমেন্টের সাথে কাজ করি তো বা পোল্ট্রি ডিপার্টমেন্টের সাথে কাজ করি, দেখা যায় যে একটা প্রফেসরের হেল্প লাগে। তো মেইনলি মানে দেখা যায় যে অনেক সময় প্রফেসরের নামটাই আগে দেওয়া লাগে কাজ না, করলে। এটা তো এটাই আর কি বললাম আমি, বলতেছি। এটা বাংলাদেশেই হয়, ম্যাক্সিমাম বাংলাদেশেই এটা হয়। কন্ট্রিবিউশন নাই সে ফার্স্টে থাকবে না, সোজা কথা, সহজ এবং সুন্দর কথা। তাহলে আমার ব্যাপারে তো অস্ট্রেলিয়ার মেকুরি ইউনিভার্সিটি প্রফেসরের নাম আছে, তো সে তো আমার ফার্স্টে আসে নাই, কারণ তার কন্ট্রিবিউশন যে সে সেখানে থাকবে। এটা বাংলাদেশে আমাদের, এই জন্য তো আমাদের র্যাঙ্কিং এর 10,000-এর মতো খুঁজে পাই না। কেন পাই না? কাজ করবে একজন, নাম আরেকজনের হবে, তখন তো আর ভবিষ্যতে সে কাজ করতে চাবে না, ইন্সপাইরেশন তো পাবে না। এরকম না, কন্ট্রিবিউশন নাই সে অত হইতে পাস করতে পারবে। ইন্টারন্যাশনালি জার্নালগুলোর কোনো র‍্যাঙ্কিং আছে যে আচ্ছা এই জার্নালটা সবচেয়ে বেশি মানে ভালো এরকম কোনো র‍্যাঙ্কিং আছে? র‍্যাঙ্কিং ওই যে আপনারা বললাম আমি, ওই যে জার্নাল ফাইন্ডার গুলা দিয়ে দিছি, আপনার ফিল্ডের ওই জার্নাল ফাইন্ডার গুলা দিয়ে দিছি। ওই যে স্কিমাগো র‍্যাঙ্কিং দেখাইলাম, স্কিমাগোতেও যদি যান, ওখানে যদি আপনি সার্চ দেন আপনার ফিল্ডে, তখন আপনি দেখতে পারবেন আপনার ফিল্ডের একদম টপ জার্নাল থেকে লোয়ার জার্নাল পর্যন্ত দেখাবে। তো আপনি ওখানে দেখতে পারবেন আপনার ফিল্ডে যে কোন জার্নাল টপ জার্নাল, আপনার ফিল্ডের কোন মানে সবসময় কোন জার্নালে আপনার পেপার গুলা সাবমিট করে, আপনার ফিল্ডের, আপনার রিলেটেড। মানে এটা বুঝতে হবে যে আমি ট্রপিক্যাল সাইক্লোন রিসার্চ নিয়ে কাজ করি, ট্রপিক্যাল সাইক্লোনের পেপার গুলা বা আমার সারা পৃথিবীতে যে ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে কাজ করে তারা কোন জায়গায় সাবমিট করে, আমি কিন্তু ওই জার্নালগুলো দেখে বুঝতে, আমি কিন্তু অলরেডি মুখস্থ আমার যে কোন কোন জার্নালে আমার পেপার সাবমিট করে। তখন ওইটাই আমার স্বপ্ন থাকবে যে ওই জার্নালে আমি সাবমিট করবো, কারণ আমার ফিল্ডে যারা কাজ করে তারা ওই সময় সবসময় ওই জার্নালগুলোতেই সাবমিট করবে। ঠিক আছে, আপনি আপনার ওই সার্চ গুলো দিলে দেখে বুঝতে পারবেন যে আপনি ডিসিশন নিতে পারবেন। এই জন্য তো একাডেমি বাংলাদেশে শেয়ার করতে চাই না, ভাব নিয়ে থাকে, ভাব নেওয়ার কিছুই নেই, সবকিছু খুলে দিলাম। ঠিক আছে, জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। শাইলা সাইমন দিবা, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি শাইলা সাইমন দিবা, লেখাপড়া করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে। আমি আসলে মানে যে প্রশ্নটা করতে যাচ্ছি আমি জানি না এটা কতটা লজিক্যাল, কারণ এরকম আমার কোনো এক্সপেরিয়েন্স নাই এর আগে পেপার রাইটিং এর, বা এরকম ওয়ার্কশপও আমি এই ফার্স্ট মানে অ্যাটেন্ড করতেছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমি কোনো একটা পেপারের রেফারেন্স যদি নিই, যেমন আমি আপনার পেপারে যদি আমার পেপারে হচ্ছে আপনার পেপার থেকে কোনো রেফারেন্স অ্যাড করি, তাহলে এমনও তো হইতে পারে যে আপনি ওই জিনিসটা অন্য কোনো পেপার থেকে নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে কি মানে আমি আপনার পেপারের রেফারেন্সটা অ্যাড করতে পারবো, নাকি আপনি অন্য যেখান থেকে নিয়েছেন সেই রেফারেন্সটা অ্যাড করব? আমি আসলে একটু ক্লিয়ার হয়ে নেই। রেফারেন্স বলতে ধরেন আমি আমার পেপারে রেফারেন্স মানে কি, সাইটেশনের কথা বলেন। ধরেন আমি একটা কথা কোথা থেকে নিয়েছি, ঠিক আছে, কোথা থেকে নিয়েছি, সেখানে আমি সাইটেশন দিয়ে দিছি। ওই সাইটেশনটা আপনার পেপারও ইউজ করতে পারেন যদি সেটা আপনার সাথে রিলেটেড হয়। কিন্তু যেটা করতে হবে আপনার প্যারাফ্রেজ করতে হবে মাস্ট। আমি ধরেন যে জার্নাল থেকে নিয়ে আসছি, আমি কিন্তু প্যারাফ্রেজ করছি অলরেডি, আমি কিন্তু হুবহু দিলে হবে না। আমি যতই ব্র্যাকেটে সাইটেশন দেন, আপনি যদি প্যারাফ্রেজ না করেন, ওই সেন্টেন্স ইউজ করেন, তাহলে তো আপনার কন্ট্রিবিউশন নাই। আপনি পেপার মানে সেন্টেন্সটা তো নতুন করে লিখলেন না, তার মানে কি আরেকজনেরটা আপনি ইউজ করলেন, এটাও প্লাজারিজম হিসেবে গণ্য হবে। সো আমি যে অন্য জায়গায় সাইটেশন করছি সেটা কিন্তু আমি প্যারাফ্রেজ করছি। আপনার যেটা কাজ হবে, আমি হুবহু যে সেন্টেন্স লিখছি সেই হুবহু সেন্টেন্স না লিখে আপনার মেইন আইডিয়াটা ঠিক থাকবে, আইডিয়া চেঞ্জ করা যাবে না। যে কথাটা বলছে সেটা রাখতে হবে, আমার পেপারে যে সাইটেশন সেটাও আপনার পেপারে রাখতে পারেন, বাট হুবহু কপি করা যাবে না সেন্টেন্সটা, সাইটেশনে কপি করেন। আমি বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আমি অনুরোধ করব নাইমউদ্দিন আহমেদ খান আপনার প্রশ্নটি করার জন্য। জি নাইমউদ্দিন, আপনার প্রশ্নটি করুন। জি ধন্যবাদ। আমি নাইমউদ্দিন আহমেদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিটাং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পড়াশোনা করছি ট্রিপলি নিয়ে। আমি স্যারের কাছে কোয়েশ্চেন করতে চাচ্ছি যে IEEE জার্নালে মানে আমি পাবলিশ করতে যাচ্ছি কিছু জিনিস, তো এটার জন্য কি অথর কি জরুরি কিনা বা কো অথর কি লাগবে কিনা, যদি এই ব্যাপারে একটু বলতেন। অথর কো অথর বলতে কি বোঝাছেন? এনে তো অথরের নাম থাকবেই, আপনি সাবমিট করলে তো মানে আমি একজন, হ্যাঁ মানে আমি একা কি পাবলিশ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, কেন না, একা অনেক পেপার আছে। মানে এই ক্ষেত্রে কোন চেয়ারম্যান বা অন্যান্য ধার ধারবে না ভাই,
একবার দেশের বাইরে আসেন তাহলে বুঝতে পারবেন, সারা পৃথিবীতে আসেন। বাংলাদেশে যে এই জন্য তো আমাদের র্যাঙ্কিং নাই, পোলাপান রিসার্চ করে না, এই জন্য বুয়েটের পোলাপান বিসিএস চলে যায়। সারাদিন আমি কাজ করবো বসে থেকে, আপনি হুদায় এসে নাম দিয়ে দিবেন, তা তো হবে না। এটা কথা হচ্ছে চেয়ারম্যান হও তুমি, ডিপার্টমেন্টের যাই হও, ঠিক আছে, জলিমুদ্দিন করিমুদ্দিন, কাজ করতে হবে, নাহলে ব্যাপারে নাম থাকবে না। আর আপনি চাইলে একাই ব্যাপারে করতে পারবেন। কথা আছে এখানে, একা কখন করতে পারবেন? যখন টোটালি আপনি কন্ট্রিবিউট করছেন। আপনারা ধরেন সে ফর এক্সাম্পল, আপনি আমি আপনার ফিল্ডে, আমার কাছে আইডিয়া নিয়েছেন যে জালাল আমি এই পেপারটা করতে চাইলে তখন আমার কাছে আইডিয়া নিলেন। এই যে আইডিয়াটা নিলেন, তার মানে আমার কাছে কিন্তু আপনি ঋণী। টেকনোলজি যদি আমি সন্তুষ্ট না থাকি, আমার কন্ট্রিবিউশন যদি ওরকম হয়, রিসার্চ মানে আইডিয়া, আমি একটা আইডিয়া নিলাম, আপনি একনোলেজ করতে হবে। আবার একনোলেজ যদি না করেন, দেখা গেল যে একনোলেজ হচ্ছে বেশি, একনোলেজ মানে কি আমি কোনোরকম একনোলেজ করলাম, তখন কিন্তু অবশ্যই আপনার পেপারে আমার নাম দিতে হবে। একা কখন করতে পারবেন? যখন কারো কোনো হেল্প নেন নাই, তখন করতে পারবেন। বাট কারো কোনো হেল্প নিলে, আমি আমার কাছে আইডিয়া নিছেন, পরে পাবলিশ করেন, আমার ব্যাপারে নাম নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, আমি যদি ক্লেম করি, ওই যে প্রতিটা ব্যাপারে কিন্তু নিচে লেখা থাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কেউ আপনার ওই কনফ্লিক্ট আছে কিনা, তাহলে আমি যদি আপনার পেপার পাবলিশ হওয়ার পরও আমি যদি ক্লেম করি, আপনার পেপারটা রিজেক্ট হয়ে যেতে পারে। আমি কি বুঝাইতে পারছি? একা করতে পারবেন, বাট টোটালি কারো কাছে হেল্প নেওয়া যাবে না। জি স্যার, বুঝতে পারছি। মানে নিজের আইডিয়াটা নিজেই নিজে আইডিয়া করতে হবে, নিজে ডেটা অ্যানালাইসিস করতে হবে, সবকিছু। ইভেন কারো কাছে ফান্ড নিয়ে আসলে সেটা করতে হবে। এই ধরেন আপনার ম্যানুস্ক্রিপ্ট সাজায়ও যদি আপনার কেউ হেল্প করে, সেটারও আপনার করতে হবে। এগুলো করতে হবে মাস্ট, ক্লেম করলে ঝামেলা আছে। স্যার আমি কি আরেকটা কোশ্চেন করতে পারবো? অবশ্যই করেন, সমস্যা নাই, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি, তো মানে প্রজেক্ট ভিত্তিক কি রিসার্চ মানে পেপার পাবলিশ করা যায় কিনা? মানে আমি কিভাবে করব প্রজেক্ট ভিত্তিক? প্রজেক্ট বলতে আমি আসলে একটা বিষয়টা রোবট বানিয়েছি, ওইটা আমি পেপার দিতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই তো ডিপেন্ড করে আপনার হচ্ছে যে জার্নালের উপর ভিত্তি করে। দেখা গেল বেশি বেশি সায়েন্টিফিক যে পেপারগুলো, এটা এমন না 30 পেজ হইতে হবে, 25 পেজ হইতে হবে, এটা হইতে হবে, সেটা হইতে হবে। ধরেন আপনি কিছু ইনোভেশন করছেন, নেচারে যে কিছু পেপার দেখবেন 2 পাতা 3 পাতা, মানে একটা নতুন অ্যালগরিদমই আবিষ্কার করে ফেলছে, ঠিক আছে, এটা মেশিন লার্নিং একটা আবিষ্কার করে ফেলছে, এটা সে যন্ত্রই আবিষ্কার করে ফেলছে, মেডিকেলে কোনো যন্ত্র আবিষ্কার করছে। তার মানে ওই জার্নালগুলো আপনি জানবেন, যাওয়ার পরে দেখবেন যে নেচার হোক, বড় বড় সায়েন্টিফিক যে জার্নালগুলো যদি ইনোভেশন করে ফেলেন, ওখানে দেখবেন যে কিভাবে তারা কিভাবে ইনোভেশন করছেন। আপনার তো জাস্টিফিকেশন করতে হবে, তাই না? আপনি এটা বললেন যে আমি আবিষ্কার করছি, ঠিক আছে, কিন্তু দেখা গেল নিউটন অনেক আগে আবিষ্কার করে ফেলছে, তা আপনি আপনার নিজেরা দাবি করতেছেন আমি এই কোয়েশনটা আবিষ্কার করছি, তাহলে এটা সাবমিট করতে হবে না, রিভিউ করে তোমার পাশে আসতে হবে। তার মানে এই জিনিসগুলো আপনি দেখবেন যে কিভাবে সাবমিট করা যায়, ওই নিয়ম অনুযায়ী আপনার এটা আমি ইনোভেশন করছি দিবেন, দেওয়ার পরে তারা জাস্টিফিকেশন করবে। আবার এই ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়, আমি একটু নলেজ শেয়ার করি, নেচারের আমি দেখি ম্যাক্সিমাম পেপারগুলো এখন ডেটা দিতে হয়, ডেটা প্লাস আপনি কোনো কোডিং ইউজ করলেন, কোডটাও দিতে হয়। তার মানে কি বলতেছে যে এটা রিপ্রোডিউস করবে, আপনি যে কোড দিয়ে রেজাল্ট আপনি বললেন যে এটা হয়েছে, আসলে কি হয়েছে কিনা, আপনি ভুয়া বলতেছেন কিনা, আপনার ডেটাও দিতে হয়, কোড দিতে হয়, ওরা আবার রান করে দেখে যায় হ্যাঁ ঠিক আছে কিনা। তার মানে আপনি চাইলে আপনার প্রজেক্ট থেকে এইভাবে পাবলিশ করতে পারবেন। এমন না যে এরকম এতগুলা থাকতে হবে, পেজ থাকতে হবে, এটা জন্য ডিপেন্ড করে রিসার্চের উপরে। এমন না, বুঝাইতে পারছি? জি স্যার, অনেক ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। জি, জান্নাতুল নাইমা, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে পরিচয় দেন একটা প্লিজ। আমি জান্নাতুল নাইমা, ত্রিপলি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ চিটাগং। আমার কোশ্চেনটি হচ্ছে যে একটা পেপার বা জার্নালে কি ফার্স্ট অথর একজনই হইতে পারে নাকি একাধিক হওয়া যায়? না, ফার্স্ট অথর একাধিক হওয়া যাবে না, ফার্স্ট অথর ঠিক আছে। তবে যেটা হয়, নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে ধরেন যে এমন হয় যে দুইজনের কন্ট্রিবিউশন একদম সেম। নতুন এখন আমি দেখলাম ওই যে অ্যাটমসফিয়ার রিসার্চ সেদিন পাবলিশ করছে, সেক্ষেত্রে হয় কি ওখানে মেনশন করে দিতে হয়। যেমন আমরা সাধারণত কারেসপন্ডিং অথর যারা থাকে, স্টার চিহ্ন আছে না, যে স্টার চিহ্নটা, স্টার যে চিহ্নটা আমরা দিয়ে রাখি, এটা দিলে বোঝা যায় ওখানে নিচে লেখা থাকে এটা কারেসপন্ডিং অথর। কিন্তু বর্তমানে নতুন নিয়ম আছে, করা হচ্ছে, দেখা গেল একজনের সেম কন্ট্রিবিউশন আছে, সেখানে ফার্স্ট অথর থাকে, সেকেন্ড অথর থাকে, তখন লেখা থাকে যে দুইজনের সেম কন্ট্রিবিউশন, বাট ফার্স্ট অথর ইজ এ ফার্স্ট অথর, ঠিক আছে, মানে 2-3 জন ফার্স্ট অথর হইতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আর অথরেরও লিমিটেশন নাই, ঠিক আছে, অনেক পেপার আমি দেখলাম 100 জন অথর আছে, ইজ নট এ বিগ ডিল, ঠিক আছে, অথর হইতেই পারে, কন্ট্রিবিউশন থাকলে করবে। জি, পরের জন কোশ্চেন করুন, আপনার কোশ্চেনটি আনমিউট করে করুন।
আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রিয়াদ খান বলেছিলাম পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, সেকেন্ড ইয়ারে আছি ফিজিক্স ডিপার্টমেন্টে। বলেন। জি স্যার, বলতেছিলাম এই সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় যখন আমি স্যারের কাছে বললাম যে রিসার্চ সম্পর্কে কিছু আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য, তো তখন তেমন কিছু ইগনোর করলাম। আমাকে আপনার এই সেশনে ফার্স্ট আমি অনেক সুন্দর লাগছে, অনেক ধারণা পাইছি। তো আমি বলতেছিলাম যে যদি সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় কোনো কিছু মানে সাবজেক্ট ভিত্তিক রিসার্চ করা শুরু করি, একাডেমিক রেজাল্টের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা, মানে সেই সম্পর্কে কিছু যদি বলতেন। মানে এখন বিষয়টা হচ্ছে যে এম থাকা ভালো। যদি আমার এম থাকে যে না আমি বাইরে যাব বা আমি রিসার্চ ফিল্ডে স্কিল ডেভেলপ করব, ঠিক আছে, মানে আমি একটা জিনিস দেখি বাংলাদেশে আমাদের যেটা হয় গোল্ড মেডেল পায়, বা ইট ডাজন্ট মেক সেন্স। গোল্ড মেডেল কি জন্য পায়? সিজিপিএ এর জন্য পায়। সিজিপিএ মানে কি? বিষয়টা হচ্ছে যে আমার রিসার্চের একটা অবদান, যদি এটাই থাকতো তাহলে তো বাংলাদেশে অনেক বেশি ইন্সপায়ার হতো। জানি না টিচার ইন্সপায়ার কেন করে নাই, সে আসলে রিসার্চ পারে কিনা, বা পারলেও আসলে বাংলাদেশের সমস্যা হচ্ছে জানলে জানাইতে চায় না। এটা আমাদের একটা মেন্টালিটি আছে। যাই হোক, আমি টিচারদের কোনো কথা বলবো না। তো তোমার যে মানে আপনি যে বিষয়টা বললেন যে একাডেমি রেজাল্টে কোনো হ্যাম্পার করবে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো সেকেন্ড ইয়ার থেকে শুরু করা ভালো। যেমন আজকে একাডেমি টপে আসছেন, অনেক কিছু জানতে থাকলেন। তো এখন থেকে যদি আপনি শুরু করেন, পাবলিকেশন মানে এত সহজ জিনিস না। চাইলে আমি ফাইনাল ইয়ারে উঠলাম, আমি থিসিসে পাবলিকেশন করে ফেললাম, এত সহজ না। তাহলে এই যে অনেক বিষয়ের সাথে জড়িত, আমি যে স্কিলের কথা বললাম, সায়েন্টিফিক রিসার্চ স্কিল, ডেটা অ্যানালাইসিস স্কিল ডেভেলপ করতে হতে পারে, ইংলিশটার ব্যাপার আছে। তাহলে সেকেন্ড ইয়ারে যদি আপনি এখন এই যে একাডেমিক টপ থেকে বুঝলেন যে না আমার এই জিনিসগুলো ডেভেলপ করা দরকার, তাহলে আপনি আস্তে আস্তে শুরু করলেন যে আমি ডেটা অ্যানালাইসিস শিখলেন, আস্তে আস্তে আপনি ইংলিশটা ডেভেলপ করলেন। তাহলে দেখা যায় সেকেন্ড ইয়ার মানে আর 2 বছর আছে। 2 বছর বা 3 বছরের মধ্যে, 2 বছর কিন্তু বিশাল একটা ফ্যাক্ট, এর মধ্যে কিন্তু অনেক বেশি আপনার ইমপ্রুভ হবে। তো ইমপ্রুভ হইলে তখন ফাইনাল ইয়ারে যে থিসিস থাকবে তখন কিন্তু পাবলিশন করাটা অনেক সহজ হবে। কিন্তু রিকোয়েস্ট হচ্ছে একাডেমি রেজাল্টটা ঠিক রাখতে হবে। কারণ 3 ইন্ডিসে যেন কখনো না নামে, চেষ্টা করতে হবে যে একাডেমি রেজাল্টটা মোটামুটি রাখার জন্য। আর ওইভাবেই করতে হবে যে একাডেমি রেজাল্টও নষ্ট না হয়, বাট আমি আস্তে আস্তে প্রিপারেশন নাও। তবে সবচেয়ে ভালো হবে এখন থেকে শুরু করা। তাহলে শুরু করলে আস্তে আস্তে একটা সময় পর্যন্ত গিয়ে কিন্তু শিখবেন। এমন না যে একদিনে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, আমি ইন্সপায়ার করি এখন থেকে শুরু করা। জি স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। মিজান ভাই বলেন। মানে যারা ধরেন দেয় যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে বা ফোর্থ ইয়ারে আছে, হয়তো বা ইন্টারনেটে এখনো যায় নাই, মানে তাদের দেখা যায় যে মেইনলি তারা সার্ভে বেসটাই করার জন্য বেশি ট্রাই করে, কারণ ওটাতে আপনার ফান্ডিংটা মোটামুটি কম লাগে। কারণ যদি ল্যাব বেস করতে যায় অনেক এক্সপেরিমেন্ট লাগে, অনেক রিয়েজেন্ট লাগে, তো এগুলো কিনা টিনা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তাহলে আপনি কোন ফিল্ডের কথা বলতেছেন? অ্যানিমাল সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ডারি। তো এই জিনিসটা গুলাতে মানে ফান্ডিংটা মানে আপনার জানা মতে কোনো ফান্ডিং এর কোনো সোর্স বা এই লেভেলে মানে ব্যাচেলর লেভেলে যারা করতে চায়, মানে এই বিষয়ে আপনাকে আমি বলি, এখন ফান্ডিং এর যে ইস্যুটা সেটা হচ্ছে যে এই লেভেলে পাওয়াটা সো টাফ। কারণ আপনারা কেন ফান্ড দিবে একজন, তাই না? এটা ফান্ডের তো ব্যাপার থাকে, এই জন্য পাওয়াটা সো টাফ। এটা যেটা বলেন সার্ভে করে, কারণ হচ্ছে সেখানে ওই যে একটা ফ্যাক্ট আছে যে ল্যাবের একটা কাজ দরকার, ইনস্ট্রুমেন্ট রিয়াজেন্ট এগুলো কিনতে হয়, এটা তো একটা ব্যারিয়ার আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে ভালো জানা কিনা, এটাও একটা ফ্যাক্ট। কারণ সাইন্টিফিক রিসার্চ করতে গেলে দেখা গেল ওই স্কিল গুলো নাই, যার কারণে সার্ভেটা অনেক সহজ, সেটা করে, সেটা একটা ফ্যাক্ট হইতে পারে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে যেহেতু ল্যাবের ফান্ড লাগলে সেই কারণে সার্ভে করে। কিন্তু এর মানে এই না যে আমার আসলে ল্যাব বেশি, এখন যদি আমার ফান্ড না থাকে বাট আমার স্কিল গুলো না থাকে, সেক্ষেত্রে আমি সার্ভে রিসার্চও করতে পারি। সার্ভে রিসার্চ করেও যদি আমি স্ট্যাটিস্টিক ইউজ করি, ভালোভাবে আমি কাজ করতে পারি, সায়েন্স লাগাই, সহজ কথা, আমি তো একটা জার্নালে পাবলিশ করতে পারবো ভালো। তো মোটামুটি একটা পেপার জার্নাল যদি আমি পাবলিশ করি কম ইফেক্টর হইলেও, পরবর্তী আমি কিন্তু বাইরে বা অন্যান্য জায়গায় আমার ফান্ড পাইতেও সহজ হবে, পেপারটা দেখায় যে আমি এই পেপারটা কাজ করছি। তখন কিন্তু একজন দিবে যে না তোমার একটা পেপার পাবলিকেশন আছে, তোমার দেওয়া যেতে পারে। তারপর বাইরে যখন অ্যাপ্লাই করবেন তখন ঠিক আছে, প্রফেসর কিন্তু অ্যাকসেপ্ট করবে, জানা একটা সার্ভে হোক বা সে করছে, তার মানে রিসার্চ সম্বন্ধে সে জানে। তাহলে এই বিষয়গুলো আসলে আমি মনে হয়, আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। যে ল্যাব বেসড হোক আর সার্ভে বেসড হোক, যদি মোটামুটি ভালো হইতে পারে হ্যাঁ, তাহলে হয়তো একটা পেপার হইলে সবচেয়ে বড় দরকার একটা বিগিনার, মানে বিগিনার হিসেবে একটা অ্যাটলিস্ট সার্ভে হইলেও তো একটা যদি ভালো জার্নালে সে রিকগনাইজ জার্নালে পাবলিশ করে, সেটা তো কাজে দিবে সব জায়গায়। মানুষ তো একবারে উঠে না, বোধ প্রতিবন্ধকতা তো থাকবেই, কিন্তু বসে থাকলে হবে না। জি ভাই, থ্যাংক ইউ। আর কেউ? ভাই আসসালামু আলাইকুম। আসসালাম।
আমি মোহাম্মদ মোতাহার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স থেকে বলছি। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমরা সেকেন্ড ইয়ার, এখন বর্তমানে থার্ড ইয়ারে আছি। সেকেন্ড ইয়ারে আমরা যে রিসার্চ করা শুরু করেছিলাম হাতে করে জাস্ট বিজ্ঞানার হিসেবে, সেই হিসেবে আমরা হয়তো কোনো একটা প্রজেক্টে স্যারদের সাথে, আমাদের প্রফেসরদের সাথে আমরা স্যাম্পল কালেক্টর হিসেবে কাজ করেছি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। সেই কারণে আমাদের সেই কোনো একটা সেই পেপারে আমাদের অ্যাকনলেজমেন্টে নাম এসেছে। তো আমি জানতে চাইছিলাম, যদি অ্যাকনলেজমেন্টে নাম আসে তবে সেটা কি কোনোভাবে ব্যক্তিগতভাবে কাজে লাগে বা এর কোনো ইম্প্যাক্ট কি আছে? খুব একটা বেশি নাই ইম্প্যাক্ট। আছে বলতে অ্যাকনলেজমেন্ট দেখানো যেতে পারে যে আমি এই কাজগুলোতে সহযোগিতা করছি, কিন্তু সবচেয়ে মানে ওরকম ইম্প্যাক্ট নাই। সবচেয়ে বেটার হচ্ছে যে নাম থাকা, নাম থাকে এটা কো-অথর হিসেবে যতটা আমার মানে ইম্প্যাক্ট করবে, একজন অ্যাকনলেজমেন্টে অতটা করবে না। অ্যাকনলেজমেন্ট মানে আমি কিছু হেল্প করছি, ঠিক আছে, ইটস ফাইন। অ্যাকনলেজমেন্ট একটা ধন্যবাদ দেওয়া, কিন্তু ওরকম ভাবে আসলে মানে ইম্প্যাক্ট হয় না, মানে কাজে লাগে না, যেটা অথর হিসেবে যতটা কাজে লাগে। ঠিক আছে, ইটস বেটার হয় ভাই, অনেক ধন্যবাদ। সবার শেষে থাকুক। হ্যাঁ ঠিক আছে, আমার নাম সবার শেষে থাকুক, তারপরে তো আমি কো-অথর। জি ভাই, ঠিক আছে, এটা থাকাটা বেটার। জি ভাই, অনেক ধন্যবাদ।